আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি ক্লাস শুরু করে দিব। আজকে আমাদের অনুপাত সমানুপাতের 2 নম্বর ক্লাস। খুবই ইম্পর্টেন্ট অনুপাত সমানুপাত টপিকটা। সকল সরকারি চাকরি পরীক্ষার জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে পরীক্ষায়, দেখবেন। আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানা দেন, আমি ক্লাস শুরু করে দিব। আচ্ছা, আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি আশা করছি সবাই শুনতে পাচ্ছেন। আচ্ছা, এখন এই অনুপাত সমানুপাতের আমি আপনাদেরকে একটা ক্লাস নিয়েছিলাম। সেখানে আমি আপনাদেরকে থিওরি দেখাইছিলাম। থিওরির মধ্যে একটা জায়গাতে আমি খুব ইম্পর্টেন্স দিয়েছিলাম, সেটা হচ্ছে ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাত খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমাদের মাঝে মাঝেই পরীক্ষাতে কাজে লাগে। হ্যাঁ, তো আমি গতদিন যে পর্যন্ত দেখাইছিলাম তারপরে আরো কিছু প্রশ্ন আমি দেখাবো, যেগুলা মানে বইয়ে নাই। একটু কাইন্ডলি একটু তুলে নেবেন। হ্যাঁ, কাইন্ডলি একটু তুলে নেবেন। এগুলো এক্সট্রা মানে এগুলো থিওরির মধ্যে আলোচনা হচ্ছে। হ্যাঁ, আমাদের যে লেকচার বুক সেখানে এই টাইপের কোশ্চেন আছে, বাট এগুলো আগে থিওরি আকারে আলোচনা করে নিচ্ছি আমি। মানে প্রশ্নটা হচ্ছে এরকম যে a ডিভাইডেড বাই 7 ইজ ইকুয়াল টু b ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু c ডিভাইডেড বাই 4 হলে a is to b is to c is equal to what? হ্যাঁ, a is to b is to c is equal to what? আচ্ছা, দেখেন এখানে বলছে a ডিভাইডেড বাই 7 is equal to b ডিভাইডেড বাই 5 is equal to c ডিভাইডেড বাই 4 হলে a is to b is to c is equal to what? আচ্ছা, এই টাইপের কোশ্চেন যদি আসে, আমি আগেই বলছি, দেখেন মাঝখানে কিন্তু আগে মূল কনসেপ্টটা বোঝেন, পরে শর্টকাটে কিভাবে করতে হয় এই টাইপের কোশ্চেন আমি খুব দ্রুত সময়ের মধ্যে করে দিব। মাঝখানে কিন্তু দেখেন ইকুয়াল দেওয়া আছে, মানে এটা ইকুয়াল টু এইটা, আবার এটা ইকুয়াল টু এইটা। এর মানে এই তিনটাই তিনজনের সমান। এটা এরও সমান, এটা এরও সমান, আবার এটাও এর সমান, এটা এর সমান। হ্যাঁ, কারণ মাঝখানে যেহেতু সব জায়গায় ইকুয়াল, তো যেহেতু আমাদেরকে বের করতে বলছে a is to b is to c, খেয়াল করেন। এখন আমি আপনাদেরকে পড়াইছিলাম a is to b is to c, এটা বের করতে গেলে কি লাগবে? এটা বের করতে গেলে আপনার a is to b লাগবে এবং b is to c লাগবে। আপনি যদি এই দুইটা জিনিস জানতে পারেন, এই দুইটা জিনিসকে ধারাবাহিকভাবে আপনি a is to b is to c প্রকাশ করতে পারবেন, তাই না? এখন প্রশ্ন হলো, তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে a is to b বের করতে হবে। মূল কনসেপ্ট আগে বোঝেন, পরে শর্টকাট, ঠিক আছে? তারপর আমার b is to c বের করতে হবে, তাই না? তো a is to b কেমনে বের করবেন? a is to b মানে নিশ্চয়ই a এবং b এই দুইজনের মধ্যে রিলেশন আছে, এরকম জায়গা থেকে বের করতে হবে। তাহলে a আর b এর মধ্যে রিলেশন আছে, দেখেন এখানে a আছে, এখানে b আছে, অর্থাৎ এই অংশটুকুর মধ্য থেকে আমি এই রিলেশনটুক থেকে আমি a is to b বের করতে পারবো। তাহলে প্রথমে আমি কি করব? এই অংশটুকুর মধ্যে কাজ করব। দেখেন a ডিভাইডেড বাই 7 ইজ ইকুয়াল টু b ডিভাইডেড বাই 5। এখন বলেন a is to b মানে কি? a is to b মানে a বাই b, তাই না? a is to b মানে a বাই b, অর্থাৎ আমাকে a বাই b প্রস্তুত করতে হবে। তাহলে একটা জিনিস একবারে করে দিব। দেখেন এখানে উপরে a আছে, তাহলে a থাকলো। এখন আমাকে যদি a বাই b প্রস্তুত করতে হবে, তাহলে bটা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসি। b এই পাশে উপরে আছে, এটা যদি ইকুয়াল সাইনের এই পাশে আসে তাহলে নিচে চলে আসবে, তাই না? এবার দিলাম ইকুয়াল, আমার দরকার এইটা, সেটা প্রস্তুত করে ফেললাম। এবার এই পাশে কিন্তু এই দাগ ছিল, দাগ দিলাম, নিচে 5 ছিল, 5 দিলাম। আর এই যে 7, এই 7 এই পাশে নিচে ছিল, ওই পাশে গেলে উপরে চলে যাবে। তার মানে a বাই b ইকুয়াল টু 7 বাই 5। এর মানে হচ্ছে a is to b ইজ ইকুয়াল টু 7 is to 5। মানে আমার a is to b আমি প্রস্তুত করে ফেললাম, ঠিক আছে? এইবার আমি b is to c লাগবে। b is to c মানে তো ভাই b আর c এর মধ্যে রিলেশন লাগবে। তাহলে এখানে b আছে, এখানে c আছে, অর্থাৎ আমি যদি এইটুক নিয়ে কাজ করি তাহলে b is to c তৈরি হবে। তাহলে b ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু c ডিভাইড বাই 4। এখান থেকে আমাকে b is to c প্রস্তুত করতে হবে। b is to c মানে b ডিভাইডেড বাই c, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে b আছে রাখলাম, এই c এই পাশে উপরে ছিল, এই পাশ থেকে এই পাশে আসলে নিচে চলে আসবে, ঠিক আছে? ইকুয়াল দিলাম, এই দাগটা আছে দিয়ে দিলাম, 4 নিচে ছিল দিলাম, এই 5 এই পাশে নিচে ছিল, ওই পাশে গেলে উপরে চলে যাবে। তাহলে b বাই c মানে 5 is to 4। তাহলে b is to c ইজ ইকুয়াল টু 5 is to 4। আমার এই দুইটা জিনিস দরকার ছিল, এই যে এইটা এবং এইটা। এখন এই দুইটা জিনিস থেকে আমাকে a is to b is to c তৈরি করতে হবে দর নিয়মে। তাহলে এই b is to c কে এখানে লেখেন, এই যে b is to c টাকে এখানে লেখেন, যে b is to c ইজ ইকুয়াল টু কত? 5 is to 4। এখানে 5 is to 4। এখন আমি কি বলছিলাম? দর নিয়ম। তাহলে b এর মান এখানে 5, b এর মান এখানেও 5। দেখছেন b এর মান কিন্তু সমান আছে, খেয়াল করে দেখছেন b এর মানটা কিন্তু এখানেও যা এখানেও তাই। আমাদের ধারাবাহিক অনুপাত প্রস্তুত করার শর্তই ছিল এই কমন রাশির মান এখানে এবং এখানে সমান হতে হবে। তো এখানে সমান আছে, সুতরাং দর নিয়ম অ্যাপ্লাই করলেও হবে, না করলেও হবে। আমার কথা কি বুঝছেন? তাহলে আমরা a is to b is to c is equal to, এর মান কত? এর মানে যে 7
বির মান কত? বির মান কিন্তু এখানেও 5 এখানেও 5, তাহলে বির মান 5। আর সির মান কত? সির মান হচ্ছে 4। ব্যাস, এটা উত্তর। 7:5:4 ক্লিয়ার। আর দর নিয়ম অ্যাপ্লাই করলে কি হবে? প্রথমে এই দুইটা গুণ হবে, তারপর এই দুইটা গুণ হবে, তারপর এই দুইটা গুণ হবে। তাহলে এই যে 5 আর 7 গুণ করলে 5 7 35 ইস্টু এই 5 5 25 ইস্টু 4 5 20। এখন আমি কি বলছিলাম যে এদের মধ্যে যদি কোনো কমন রাশি থাকে সেটা দিয়ে কেটে দিতে হবে, কারণ অনুপাতের রাশিগুলোকে সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। এসবগুলোকে 5 দ্বারা ভাগ করা যায়, তাই 5 দিয়ে কাটবো। 5 7 35 5 5 25 4 5 20, এই যে 7:5:4। দেখছেন, খেয়াল করছেন? তার মানে এখানে দর নিয়ম অ্যাপ্লাই করলাম না কেন? কারণ যেহেতু আমার কমন যে রাশিটা সেই রাশির মান যেহেতু এখানে এবং এখানে সমান হয়ে গেছে, সুতরাং দর নিয়ম অ্যাপ্লাই না করে সরাসরি লিখে দিলেও হবে। আর দর নিয়ম অ্যাপ্লাই করলেও ওই 5 দিয়ে আবার কেটেও দিতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে মূল কনসেপ্ট। এটুকু বুঝছেন? প্লিজ আমাকে একটু কাইন্ডলি বলেন তো। যারা প্রথম ক্লাস করেননি অনুপাত সমানুপাতের, তারা কিন্তু প্রথম ক্লাসটা করে তারপর দ্বিতীয় ক্লাস দেখবেন, নাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে। আচ্ছা, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে আমার A:B:C বের করতে গেলে A:B লাগবে, B:C লাগবে। সেই A:B B:C দেওয়া ছিল না, তাই প্রথমে A:B বের করছি, পরে B:C বের করছি, তখন এই দুইটাকে কম্বাইন করে A:B:C তৈরি করছি। ওকে, এটা হচ্ছে মূল কনসেপ্ট। এখন যদি শর্টকাটে করতে চাই, এই টাইপের কোশ্চেন আসলে যদি শর্টকাটে করতে চাই, মাঝে মাঝে কাজে লাগবে, আমি দেখা দিচ্ছি। দেখেন, সবাই একটু তাকাবেন প্লিজ। দেখেন, যদি কখনো দেখেন যে এই যে A, B, C এগুলো কিন্তু চলক, এই যে যেগুলোর অনুপাত বের করতেছে এগুলোর মান তো জানি না, এগুলোর নাম হচ্ছে চলক। আর এই নিচে যে রাশি আছে এগুলোকে বলছি হচ্ছে ধ্রুবক বা সংখ্যা, বলেন, সমস্যা নেই। তাহলে যদি কখনো দেখেন যে উপরে চলক আছে আর নিচে সংখ্যা আছে, খেয়াল করেন প্লিজ, উপরে শুধু চলক আর নিচে সংখ্যা, এরকম অনুপাত দেওয়া আছে, এরকম অনুপাত দেওয়া আছে। দেখেন, উপরে শুধু চলক, নিচে শুধু সংখ্যা। উপরে কিন্তু অন্য কিছু থাকবে না, উপরে কোনো সহগ থাকবে না, এই এর সাথে কোনো কিছু গুণ থাকবে না, বির সাথে কোনো কিছু গুণ থাকবে না, অন থাকতে পারে, অন থাকতে পারে, অন্য কোনো কিছু থাকবে না, বুঝছেন? আচ্ছা, তাহলে যদি দেখেন যে এই যে চলক ডিভাইডেড বাই সংখ্যা ইকুয়াল টু চলক ডিভাইডেড বাই সংখ্যা ইকুয়াল টু চলক ডিভাইডেড বাই সংখ্যা, এরকম যদি থাকে, এবং যদি আপনাকে এই যে উপরে যে চলকগুলো আছে না, এই চলকগুলোর ধারাবাহিক অনুপাত বের করতে বলে, দেখেন A:B:C চাইছে, খেয়াল করেন, A:B:C, এটা যদি বের করতে বলে, তাহলে এই তিনজনের অনুপাত হবে সরাসরি এদের নিচে যা যা ছিল তাই তাই। এর নিচে ছিল 7, তাহলে এর অনুপাত হবে 7। বির নিচে ছিল 5, তাহলে বির অনুপাত হবে 5। সির নিচে ছিল 4, তাহলে সির অনুপাত হবে 4। খুবই সিম্পল, একেবারেই সিম্পল, মানে এই হলো শর্টকাট। যদি এই টাইপের অনুপাত কখনো আসে যেখানে উপরে চলক আছে আর নিচে আছে ধ্রুবক সংখ্যা, মানে শুধু সংখ্যা, উপরে কোনো সংখ্যা থাকা যাবে না, আবার বলছি উপরে A, B, C এর সাথে কেউ থাকবে না, শুধু এখানে A, এখানে B, এখানে C বা XYZ যাই হোক, আর নিচে শুধু সংখ্যা থাকবে, সেক্ষেত্রে এই তিনজনের ধারাবাহিক অনুপাত, এখানে যদি আরেকটা রাশি থাকতো তাও সেম হতো, এই তিনজনের ধারাবাহিক অনুপাত হবে এর যার নিচে যে আছে সেইটাই তার মান। এর নিচে আছে 7, তাহলে এর মান 7, বির নিচে আছে 5, তাহলে বির মান 5, সির নিচে আছে 4, তাহলে সির মান 4। ক্লিয়ার ব্যাপারটা? বুঝছেন? এই শর্টকাটটা বুঝছেন? যদি এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসে তাহলে এই শর্টকাট আপনি করতে পারবেন। যারা নতুন আছেন তারা আগে ক্লাস করবেন, হ্যাঁ, কোনো ক্লাস বাদ রেখে ক্লাস করবেন না, তাহলে আপনারই বুঝতে অসুবিধা হবে। এটা কি বুঝছেন? এই শর্টকাটের ব্যাপারটা বুঝছেন? যদি মূল নিয়ম তো বুঝছেন, আর শর্টকাটের ব্যাপারটা আরো সিম্পল। হ্যাঁ, হরে যা থাকবে অনুপাতে তাই বসবে, একেবারে সিম্পল। তবে অবশ্যই মাথায় রাখতে হবে এই যে চলক রাশি উপর, এদের সাথে কোনো কিছু গুণ থাকবে না। গুণ থাকলে কি হবে আমি সেটা দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন নিচ্ছি, আরেকটা। দেখেন, আমি যদি বলি যে x ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু y ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু p ডিভাইডেড বাই 7 ইজ ইকুয়াল টু q ডিভাইডেড বাই ধরেন m ডিভাইডেড বাই 13 হলে x ইজ টু y ইজ টু p ইজ টু m ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে কত হবে উত্তর? দেখেন, x ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু y ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু p ডিভাইডেড বাই 7 ইজ ইকুয়াল টু m ডিভাইডেড বাই 13 হলে x ইজ টু y ইজ টু p ইজ টু m ইজ ইকুয়াল টু কত? আমি কি বলছিলাম, শর্ত কি? যদি কখনো এরকম চলক ডিভাইডেড বাই সংখ্যা, চলক ডিভাইডেড বাই সংখ্যা, চলক ডিভাইডেড বাই সংখ্যা, চলক ডিভাইডেড বাই সংখ্যা এবং মাঝখানে ইকুয়াল থাকে, তাহলে এবং এদের যদি ধারাবাহিক অনুপাত প্রস্তুত করতে বলে, তাহলে এদের ধারাবাহিক অনুপাত কেমন হবে? x ইজ টু y ইজ টু p ইজ টু m ইজ ইকুয়াল টু, কার মান কোনটা? যার নিচে যে আছে সেটাই তার মান।
তো এক্স এর নিচে আছে 5, তাহলে এক্স এর মান হবে 5। ওয়াই এর নিচে আছে 3, তাহলে ওয়াই এর মান হবে 3। জেড পি এর নিচে আছে 7, তাহলে পি এর মান হবে 7। এম এর নিচে আছে 13, তাহলে এটার মান 13। তাহলে উত্তর হচ্ছে 5:3:7:13। ঠিক আছে, হ্যাঁ 5:3:7:13, খুবই সিম্পল। আচ্ছা, এখন আমি নতুন আর একটা কোশ্চেন নিচ্ছি। দেখেন, নতুন আর একটা কোশ্চেন হচ্ছে 7 ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই সি হলে 4 ডিভাইডেড বাই সি হলে a is to b is to c is to কত? a is to b is to c is equal to what? আচ্ছা, এরকম প্রশ্ন আসতে পারে। দেখেন, আগে যে প্রশ্নটা সলভ করলাম সেই প্রশ্নের সাথে এটার পার্থক্য কি আগে বুঝতে হবে। আগের প্রশ্নে উপরে চলক ছিল আর নিচে ছিল সংখ্যা, খেয়াল করছেন? আর এই প্রশ্নে উপরে সংখ্যা নিচে চলক, কোনো সমস্যা নাই। আপনাকে আগে মূল কনসেপ্ট বুঝতে হবে, মূল কনসেপ্ট বোঝার পর শর্টকাট পরে, ঠিক আছে? তাহলে আমাকে বের করতে বলছে কি a is to b is to c। আপনি বলেন a is to b is to c বের করতে গেলে আপনার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে a is to b লাগবে আর একটা হচ্ছে b is to c লাগবে। সরি, এই দুইটা জিনিস লাগবে। এই দুইটা জিনিস পাইলেই কিন্তু আপনি এই দুইটাকে কম্বাইন্ড করে a is to b is to c তৈরি করতে পারবেন, তাই কি না? তাহলে আপনাকে যদি এই দুইটা জিনিস পেতে হয় তাহলে প্রথমে a is to b কিভাবে পাবেন? a is to b পেতে হলে a আর b এর মধ্যে রিলেশন আছে সেই জায়গা নিতে হবে। তাহলে এখানে আছে a, এখানে আছে b, অর্থাৎ এই অংশটুকু ক্যালকুলেশন করে আপনি a is to b পাবেন, রাইট? আচ্ছা, তাই টুক নেন 7 ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই b। আর গুণ করে দেন, আর গুণ করেন। আর গুণ করলে এটা হবে 5a আর এটা হচ্ছে 7b। এখন আমার তো a is to b মানে কি? a is to b মানে a বাই b। তো a বাই b যদি আপনার লাগে তাহলে কি করবেন? a বাই b, তাহলে এখানে a আছে, a লিখলাম, এই যে এখানে a ছিল, a লিখলাম। যেহেতু আমার a বাই b লাগবে তাহলে b টাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসেন। তাহলে b এই পাশে গুণ আছে, এই পাশে আসলে ভাগ হবে। এবার ইকুয়াল দিয়ে দিলাম। বললেন 5 লিখলেন না কেন? কারণ 5 তো লিখবো না, আমার তো a বাই b লাগবে। 5টা সব ওই পাশে পার করে দিব। তাহলে এই পাশে 7 ছিল, দিলাম, নিচে দাগ দিলাম। এই 5 এই পাশে গুণ ছিল, এই পাশে যায় ভাগ হলো। তার মানে a বাই b মানে হচ্ছে a is to b is equal to 7:5। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে a is to b পেয়ে গেছি। এবার আমার b is to c লাগবে। b is to c মানে বুঝতেই পারছেন b এবং c এর মধ্যে রিলেশন। তাহলে যেখানে b এবং c আছে সেই অংশ নিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে আছে b, এখানে আছে c, অর্থাৎ এই অংশটুকু নিলে আমি b is to c পেয়ে যাব। তাহলে এখানে আছে 5 ডিভাইডেড বাই b, হ্যাঁ, আর এখানে আছে 4 ডিভাইডেড বাই c। এখান থেকে আমি আর গুণ করে দিই, 4b is equal to 5c। এখন b is to c মানে তো b ডিভাইডেড বাই c, তাই না? তাহলে b বাই c তৈরি করতে হবে। তাহলে এখানে যে b আছে, b রেখে দিলাম, c এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে, ইকুয়াল দিলাম, 5 এই পাশে ছিল থাকলো, 4 এই পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে। তার মানে b is to c is equal to 5 is to 4। আমি কিন্তু পেয়ে গেছি, তাই না? আচ্ছা, এখন আমার এই যে b is to c, এখানে c দেই নেই। এখন এই b is to c টাকে এখানে লিখে দর নিয়ম অ্যাপ্লাই করে দিন। তাহলে b is to c এখানে লিখি, তো b is to c is equal to কত? 5 is to 4। এবার দর নিয়ম অ্যাপ্লাই করবেন। আচ্ছা, দর নিয়ম অ্যাপ্লাই করতে দরকার হচ্ছে না, কারণ কি এখানে যে কমন রাশি, এখানে b, এখানে b, সেই কমন রাশির মান এখানে 5, সেই কমন রাশির মান এখানে 5। কমন রাশির মান যেহেতু সমান হয়ে গেছে, সুতরাং আর দর নিয়ম অ্যাপ্লাই না করে সরাসরি লিখে দেওয়া যাবে। তাহলে অতএব a is to b is to c is equal to, এর ভ্যালু কত? এর ভ্যালু যে 7। b এর ভ্যালু কত? b এর ভ্যালু ভাই এখানেও 5, b এর ভ্যালু এখানেও 5, আপনি যে কোনো একটা 5 নিলেই হবে। c এর ভ্যালু কত? c এর ভ্যালু হচ্ছে 4। তাহলে উত্তর হচ্ছে 7:5:4। ঠিক আছে, 7:5:4। এখন দেখেন, আমরা একটু আগে একটা অ্যাপ্লাই করলাম, সেখানে কি বলছিলাম? শর্টকাট অ্যাপ্লাই করলাম, যেখানে উপরে চলক থাকবে, নিচে সংখ্যা, উপরে চলক নিচে সংখ্যা, উপরে চলক নিচে সংখ্যা। আর এখানে উপরে সংখ্যা নিচে চলক, এখানেও ক্ষেত্রে শর্টকাটটা সেম। উপরে চলক থাকুক আর নিচে সংখ্যা থাকুক, আর সেক্ষেত্রে যে শর্টকাট অ্যাপ্লাই হবে, উপরে সংখ্যা নিচে চলক, সেক্ষেত্রে সেম শর্টকাট। অর্থাৎ তবে মাথায় অবশ্যই রাখতে হবে এই চলকের সাথে কোনো কিছু গুণ থাকা যাবে না। দেখেন এখানে শুধু a আছে, শুধু b আছে, শুধু c আছে, কোনো কিছু গুণ থাকা যাবে না। কিছু গুণ থাকলে কি হবে আমি সেটা দেখাবো, সমস্যা নেই। তাহলে শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে, মূল নিয়মে যে খুব বেশি সময় লাগবে ব্যাপারটা এমন না, 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন, তাই না? তাহলে এখানে এই যে a is to b is to c, এর মান হবে এর উপরে যেটা আছে সেটা, b এর মান হবে b এর উপরে যেটা আছে সেটা, c এর মান হবে c এর উপরে যেটা আছে সেটা। ক্লিয়ার ব্যাপারটা? খুবই সিম্পল, সেম শর্টকাট, সেম শর্টকাট, হ্যাঁ, সেম শর্টকাট। ওকে, তার মানে আমি এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমরা দেখলাম, সেটা হচ্ছে যে চলক ডিভাইডেড বাই সংখ্যা, হ্যাঁ, অথবা সংখ্যা ডিভাইডেড বাই চলক, ঠিক আছে, যাই থাকুক না কেন, তবে চলকগুলোর সাথে কোনো কিছু গুণ থাকবে না, জাস্ট ওরা থাকবে। সেই ক্ষেত্রে ধারাবাহিক অনুপাত মানে কি, জাস্ট ওই চলকের উপরে বা নিচে যেটা থাকবে সেটাই ওর মান, এইভাবে ধারাবাহিক অনুপাত প্রস্তুত করে ফেলবেন। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ,
তাহলে এই টাইপের কোশ্চেন। আচ্ছা, আরো কিছু দেখাবো এখন। আচ্ছা, এখন দেখেন আপনাকে একটা সমীকরণ দেওয়া থাকবে। হ্যাঁ, একটা সমীকরণ দেওয়া থাকবে। এগুলো কিন্তু থিওরি, বুঝছেন? এগুলো আমরা কিন্তু অ্যাপ্লাই করবো কিছু, মানে অঙ্কে যাই, এগুলো থিওরি, ঠিক আছে? এগুলো কিন্তু বইয়ে পাবেন না, এগুলো জাস্ট মানে আমরা অঙ্ক করার আগে আমরা থিওরি শিখে নিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে 5a প্লাস 7b ইজ ইকুয়াল টু 2a প্লাস 11b হলে a/b is equal to what? a/b is equal to what? দেখেন 5a plus 7b is equal to twice a is equal to 11b হলে a/b কত? হ্যাঁ, তাহলে আমরা কি বের করবো? a/b। তাকানোর দিকে এখন আপনাকে বের করতে বলছে কি? বের করতে বলছে a/b। সবাই একটু তাকাবেন। এখন প্রশ্ন হচ্ছে a/b মানে কি? a/b মানে তো a ডিভাইডেড বাই b, তাই না? a ডিভাইডেড বাই b। তার মানে আপনাকে যেভাবেই হোক a ডিভাইডেড বাই b প্রস্তুত করতে হবে। এরকম কোন, এদিকে তাকান, এরকম কোন একটা সমীকরণ যদি দেওয়া থাকে যেখানে দুইটা চলক, এদিকে তাকান, দেখেন দুইটা চলক, দেখেন a একটা চলক, b একটা চলক, এই পাশেও এই পাশেও, এরকম কোন একটা সমীকরণ যদি দেওয়া থাকে যেখানে দুইটা চলক থাকবে এবং যোগ বিয়োগ আকারে থাকবে, দেখেন, এবং পরে যায় ওই চলক দুইটার মধ্যে অনুপাত বের করতে বলবে, সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, একই রকম চলকগুলোকে একপাশে নিয়ে আসতে হবে। প্রথম কাজ, একই রকম চলকগুলোকে একপাশে নিয়ে আসতে হবে। একই রকম মানে কি? ওই যে এ গুলোকে একপাশে রাখতে হবে, বি গুলোকে একপাশে নিতে হবে, ব্যাস, তাহলে কাজ শেষ। তাহলে এগুলো একপাশে নিয়ে আসেন, তাহলে এটা আছে 5a, এই যে 2a এই পাশে যোগ আছে, এই পাশে এসে বিয়োগ হবে 2a, এই পাশে আছে 11b, এই 7b এই পাশে 7b এই পাশে যোগ আছে, ওই পাশে বিয়োগ হবে, ব্যাস। আপনার প্রথম কাজ হচ্ছে একই রকমের চলকগুলো সব একপাশে নিয়ে আসবেন, ঠিক আছে? এবার ক্যালকুলেশন, 5a থেকে 3, 5টা a থেকে 2টা a গেলে 3টা a থাকবে, হ্যাঁ, 11টা b থেকে 7টা b গেলে থাকবে 4টা b। এইবার বলেন, ব্যাস, এইবার আমার a/b মানে a বাই b, মানে a ভাগ b, তাহলে এই পাশে a আছে রেখে দিলাম, b এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে, ওকে? আমার তো এটা বের করতে হবে, তাই না? 4 এই পাশে ছিল থাকলো, আর 3 এই পাশে গুণ ছিল, এই পাশে ভাগ হলো, তার মানে অতএব a/b ইজ ইকুয়াল টু 4:3। খুবই সিম্পল বাট ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই সিম্পল বাট ইম্পর্টেন্ট, ওকে? ওকে, আচ্ছা, আমি আর একটা নিচ্ছি। দেখেন, এটা আপনারা করেন তো, c plus 4d is equal to 3c minus 2d হলে, c/d কত? c/d কত? এটা কত হবে? c plus 4d is equal to 3c minus 2d হলে c/d কত? আচ্ছা, তাহলে আমি কি বলছি, যে যদি এরকম কোন একটা সমীকরণ দেওয়া থাকে দুই চলক বিশিষ্ট, দেখেন c একটা চলক, d একটা চলক, এবং তাদের মধ্যে অনুপাত বের করতে বলে, তখন একই রকমের চলকগুলো একপাশে নিয়ে আসতে হবে। তাহলে c গুলো একপাশে নিয়ে আসেন, d গুলো একপাশে নিয়ে যান, তাহলে এই পাশে c আছে রেখে দিলাম, এই 3c এই পাশে আছে প্লাস, এই পাশে এসে মাইনাস হবে, -3c ইজ ইকুয়াল টু -2d এই পাশে থাকলো, এই +4d ওই পাশে যাবে -4d, ব্যাস। c থেকে একটা c থেকে 3টা c বিয়োগ হলে -2c, তাই না? আর -2d আর -4d মানে -6d। এখন এই পাশেও মাইনাস আছে, এই পাশেও মাইনাস আছে, দুই পাশ থেকে মাইনাস ক্যান্সেল, তাহলে এই পাশে থাকবে 2c ইজ ইকুয়াল টু 6d। এখন যেহেতু আমার c/d বের করতে হবে, মানে c/d, তাহলে এই পাশে c আছে থাকলো, d এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 6 এই পাশে ছিল থাকলো, ভাগ দিলাম, এই 2 এই পাশে গুণ ছিল, এই পাশে যে ভাগ হবে, কাটাকাটি যায়। অনুপাতের রাশিগুলোকে সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়, তাহলে এখানে কাটাকাটির সুযোগ আছে, 2 1 কে 2, 3 2 6, তাহলে c/d ইজ ইকুয়াল টু উপরে 3 নিচে 1 মানে 3:1, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 3:1। ক্লিয়ার ব্যাপারটা? 3:1, ওকে? আচ্ছা, তাহলে এই টাইপের সমীকরণ যদি দেওয়া থাকে সেখান থেকেও আমরা অনুপাত বের করতে পারবো, ওকে? আচ্ছা, এখন
আচ্ছা এখন লেখেন a is equal to 2 divided by 3b, b is equal to 2 divided by 3c এবং c is equal to 2 divided by 3d হলে a is to d is equal to what? a is to d is equal to what? দেখেন আমার নির্ণয় করতে বলছে কি a is to d। এখন এই জায়গা থেকে খেয়াল করে দেখেন, এইখান থেকে আপনি এই b টাকে এই পাশে নিয়ে আসলে a is to b তৈরি হবে, এই c টাকে এই পাশে নিয়ে আসলে b is to c তৈরি হবে, এই d টাকে এই পাশে নিয়ে আসলে c is to d তৈরি হবে, তারপরে কিন্তু আপনি a is to d বের করতে পারবেন। কিন্তু একটা জিনিস এখানে খেয়াল করেন, আপনি যদি একটা জিনিস চান সেটা হচ্ছে আপনার নির্ণয় করতে বলছে কিসের মান, a is to d। এদিকে তাকান, তাহলে এই যে প্রথমে যে রাশিটা দেওয়া আছে সেটা নিয়ে যাত্রা শুরু করেন। তাহলে a ইকুয়াল টু কি দেওয়া আছে 2/3, এই যে b, এই b এর একটা ভ্যালু কিন্তু দেওয়া আছে, খেয়াল করে দেখেন, এদিকে তাকান, আমি দুই ভাবে করে দিব সমস্যা নাই। এই b এর একটা ভ্যালু দেওয়া আছে 2/3c, তাহলে এই b এর পরিবর্তে কিন্তু আপনি 2/3c বসাই দিতে পারেন। তাহলে এটা হচ্ছে a is equal to 2/3 আর এই b এর পরিবর্তে হচ্ছে 2/3c। ওকে, এইবার দেখেন এই c এর কিন্তু একটা ভ্যালু দেওয়া আছে 2/3d, তাহলে এই c এর পরিবর্তে কিন্তু আমি 2/3d বসাতে পারি। এখন বলবেন ভাই এটা কেন বসাচ্ছেন, কারণ আমার তো a আর d এর মধ্যে রিলেশন চাইছে, তাহলে a আর d এর মধ্যে যেহেতু রিলেশন চাইছে, তাহলে a যেহেতু আছে এখন আমাকে যে করে d নিয়ে আসতে হবে, d না আসা পর্যন্ত মান বসাতে থাকতে হবে, তাই না? তাহলে এই c এর পরিবর্তে কিন্তু আমি 2/3d বসাতে পারি। তাহলে এটা হচ্ছে 2/3 ইন্টু 2/3 ইন্টু এই c এর পরিবর্তে হচ্ছে 2/3d, এই যে 2/3d, এই যে c এর পরিবর্তে। এইবার এই পাশে a, এখন আমার নির্ণয় করতে হচ্ছে a is to d, a is to d মানে তো a ডিভাইডেড বাই d। তাহলে এই পাশে a আছে, এই d এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে a ডিভাইডেড বাই d, এই যে d এর পাশে নিয়ে আসলাম। আর এগুলো কি হবে, এগুলো তো কাটাকাটি যায় না, তাহলে গুণ করতে হবে। তাহলে উপরের গুলো সব গুণ, নিচের গুলো সব গুণ। এই 2 দুগুণী 4, 4 দুগুণী 8, তাহলে উপরে 8 আর নিচে 3 3 9, 3 9 27, তাহলে 8 ডিভাইডেড বাই 27, তাহলে উত্তর হচ্ছে 8 ডিভাইডেড বাই 27, 8 ডিভাইডেড বাই 27। ক্লিয়ার? এটা কি বুঝছেন, এটা কি বুঝছেন, এটা 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 কি বোঝা গেছে? কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, এই জায়গাটা বুঝছেন কিনা। অনুপাত দিয়েও করে দিব, সমস্যা নাই। এটা কি বুঝছেন? একেবারে সিম্পল। আমার যেহেতু এ এবং বি এর মধ্যে রিলেশন চাইছে, তো এই জন্য এ থেকে যাত্রা শুরু করছি, আর ডি যতক্ষণ না আসতেছে ততক্ষণ পর্যন্ত মানগুলো বসাইছি। আচ্ছা, এখন যদি মনে করেন যে ভাই এটা আমি অনুপাত দিয়ে করবো, কোনো সমস্যা নাই, অনুপাত দিয়ে করেন। আমি এটা মুছে দিই, এটা মুছে দিই, মুছে দিই। দেখেন এখন আপনি যেহেতু a is to d বের করতে বলছে, আমি আপনাদেরকে বলছিলাম যে এরকম যদি রিলেশন দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে প্রথমে এখান থেকে a is to b তৈরি করেন। এই পাশে a আছে থাকলো, এই b এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে, a ডিভাইডেড বাই b ইকুয়াল টু 2/3। তার মানে a is to b ইজ ইকুয়াল টু কত, 2:3। একইভাবে এই c এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, তাই এই c যদি এই পাশে ভাগ হয় তার মানে b is to c, সেটাও 2/3, এই যে b is to c is equal to 2/3, মানে 2:3, এই যে 2:3, 2:3। ঠিক আছে, এই d এই পাশে গুণ আছে, এটা এই পাশে ভাগ হবে, তার মানে c is to d তৈরি হবে, তাহলে c is to d ওটাও 2/3, তাহলে c is to d is equal to 2:3। এটা কিন্তু আমরা এই যে a is to b, b is to c, c is to d তৈরি করতে পারবো। এখন এই তিনটা অনুপাতকে কম্বাইন করে আমরা কিন্তু a is to b is to c is to d এটা তৈরি করতে পারতাম, শিখছি আমরা, তাই না? কিন্তু আমার এই পুরোটা চাইনি, চাইছে শুধু প্রথমটা আর শেষটা। তো আমি কি বলছিলাম, এই প্রথমটা আর শেষটা যদি চাই তাহলে কিভাবে বের করতে বলছিলাম, মনে আছে? প্রথমটা আর শেষটা যদি চাই তাহলে প্রথমটা বের করবো কিভাবে, এই সবগুলো গুণ, তাহলে এই যে সবগুলো, তাহলে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, আর শেষটা বের করবো কিভাবে, এই সব শেষেরটা গুণ, তাই 3 দুগুণী 3 3 9, 3 9 27। আমি কিন্তু এটা শিখাইছি আপনাদেরকে যে যদি পুরো ধারাবাহিক অনুপাত না চাই, শুধু প্রথমটা শেষটা চাই, তো প্রথমটা বের করার জন্য এই প্রথম 3টা গুণ, শেষটা বের করার জন্য শেষের গুলা গুণ, ব্যাস। এই যে এই ব্যাপারগুলো মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, মনে না রাখলে কিন্তু বিপদ। হ্যাঁ, আচ্ছা, এবার আমি আরেকটা নিচ্ছি, এটা আপনারা করেন তো দেখি, এটা আপনারা একটু করে দেন। আচ্ছা, না এটা এখানে নাই, আর এই টাইপেরটা আর নাই। আচ্ছা, আমি এখন চলে যাব আমাদের বইয়ে। হ্যাঁ, এখন আমি চলে যাব আমাদের বইয়ে, আমাদের যে লেকচার বুক, সেই লেকচার বুক থেকে আমি কিছু সলভ করাবো। আরো আছে, আমাদের আরো থিওরি শিখতে হবে।
আমার কাছে মনে হচ্ছে আমি আপনাদের করাইছিলাম হচ্ছে 10 নম্বর কোশ্চেনটা বাকি আছে, তাই না? 10 নম্বরটা করাবো আমি একটু পরে। চোদ্দ পর্যন্ত করাইছিলাম, আমার কাছে মনে হচ্ছে আমি আপনাদেরকে 14 নম্বর পর্যন্ত করাইছিলাম, তাই না? গত ক্লাসে আমার কাছে মনে হচ্ছে 10 নম্বর বাদ ছিল, কিন্তু 10 নম্বর বাদ দিয়ে 14 নম্বর পর্যন্ত সলভ করাইছিলাম। তাহলে আজকে আমরা 15 নম্বর থেকে শুরু করব। 15 নম্বরে কি বলছে দেখেন, 15 নম্বরে বলছে x/y = 2:3 হলে 2 এবং 2:x 2:x = 1:2 হলে y এর মান কত? প্রথমে দেখেন কিসের মান চাইছে, প্রথমে নির্ণয় করতে হচ্ছে y এর মান। তাহলে y এর মান যদি বের করতে হয়, y যেখানে আছে আমাদের সেখান থেকে যাত্রা শুরু করতে হবে। তাহলে y কোথায় আছে? y এখানে আছে, তাহলে আমরা এখান থেকে যাত্রা শুরু করব। তার মানে x/y, এই যে একবার লিখতেছি, x/y মানে আসলে x ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল টু 2:3 মানে 2/3, তাই কি না? আর গুণ করে দেন, গুণ করে দেন, যেহেতু y এর মান বের করতে হবে, y এর মান বের করতে হবে, তাহলে y টা এক পাশে রাখেন, আর গুণ করলে 2y ইজ ইকুয়াল টু 3x। যেহেতু আমরা y এর মান বের করবো, তাহলে y টা রেখে দেই, 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে 3x ডিভাইডেড বাই 2, ব্যাস। তার মানে আপনি যদি y এর মান বের করতে চান তাহলে x এর মান জানতে হবে, কিন্তু x এর মানটাও কোশ্চেনে সরাসরি দেওয়া নাই। এই x এর মানটা আবার এই যে এখানে দেওয়া আছে, অর্থাৎ এই জায়গা থেকে x এর মান বের করতে পারবেন। এই জায়গা থেকে x এর মান বের করবেন, সেই x টা এখানে বসাই দিবেন, হয়ে যাবে। এখানে কি দিয়ে আছে? 2:x 2:x মানে কি 2/x না, ইজ ইকুয়াল টু 1:2 মানে 1 ডিভাইডেড বাই 2। আর গুণ করে দিলে x আর 1 গুণ করলে হবে x, আর 2 দুগুণই হবে 4। তার মানে x এর ভ্যালু 4, এটা দেওয়া ছিল না, সরাসরি এই জায়গা থেকে বের করছি। এই মানটা এখন আমরা এখানে বসাই দিব। তাহলে অতএব y ইজ ইকুয়াল টু 3 × x এর মান 4, নিচে হচ্ছে 2। এই 2 দিয়ে 4 কে যাবে 2 বার, 3 আর 2 গুণ করলে 3 দুগুণই 6, দ্যাট মিন্স y এর ভ্যালু হচ্ছে 6। খুবই সিম্পল, ধীরে ধীরে আগাইতে হবে, হ্যাঁ, খুব তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করলে কিন্তু আপনি শিখতে পারবেন না। ওকে, এবার আমি চলে যাচ্ছি আমাদের 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে কি বলছে? x/y = 5:6 হলে 3x/5y = what? দেখেন, x/y = 5:6 হলে 3x/5y। এখন আমাকে বলেন নির্ণয় করতে বলছে কি 3x/5y, তার মানে 3x/5y, এটা মানে কি 3x ডিভাইডেড বাই 5y, এটা না? তাহলে এইটা যদি বের করতে চান তাহলে তো আপনার এই যে x এবং y এটার ভ্যালু লাগবে। এই x এবং y এর ভ্যালু সরাসরি না দেওয়া থাকলে অনুপাতের মান দেওয়া আছে। দেখেন x এর মান দেওয়া আছে কত, x এর মান না, x এর অনুপাত দেওয়া আছে কত, 5, আর y এর অনুপাত দেওয়া আছে 6। তাহলে x এর পরিবর্তে 5 বসাই দেন, y এর পরিবর্তে 6 বসাই দেন, এই যে। তাহলে 3 × x এর পরিবর্তে 5, 5 × y এর পরিবর্তে হচ্ছে 6। এই 5 আর 5 কাটা, এই 3 দিয়ে 6 কে কাটা যায়, 3 × 3, আর 3 দিয়ে 6 যাবে, 3 দুগুণী 6। তাহলে উপরে থাকলো 1 আর নিচে থাকলো 2, তাহলে উত্তর হচ্ছে 1/2। 1/2 মানে হচ্ছে 1:2, 1/2 মানে হচ্ছে 1:2। এই যে বি নাম্বার অপশন ইজ রাইট। কি বোঝেন নাই? 15 নাম্বার কি বোঝেন না? এখানে না বোঝার মতো কিছুই বলি নাই, মানে এই অঙ্ক না বুঝলে তো মহা বিপদ। এখানে কি বোঝেন না বলেন, কোথায় বোঝেন না একটু বলেন তো ভাই রাকিব হাসান, কি বোঝেন নাই সেটা তো বলতে হবে। বলে বুঝি নাই, বুঝি নাই বললে হবে না, বলতে আমি এই জায়গা বুঝি নাই, নাহলে আপনাকে কেউ বোঝাতে পারবে না। আমি আবারও বলছি, যারা কোশ্চেন করবেন স্পেসিফিক জায়গাটা বলবেন যে এই জায়গাটা এইটা বুঝি নাই, ঠিক আছে? আপনারা কমেন্ট করতে থাকেন, আমি অঙ্ক করতে থাকি। আচ্ছা, এখানে কি বলছে সবাই একটু তাকান। এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসার জন্য না, জাস্ট শেখানোর জন্য, হ্যাঁ, আসলে আসতেও পারে, কিন্তু জাস্ট শেখানোর জন্য। আর যারা ক্লাস অনুপাতের প্রথম ক্লাস করেননি তাদের প্রথম কাজ হলো প্রথম ক্লাস করা। প্রথম ক্লাস না করে দ্বিতীয় ক্লাস করবেন না, করে লাভ নাই, হ্যাঁ, ক্লাস মিস রেখে বলবেন না। দেখেন h/b = 1/2:3/8, হ্যাঁ, b/c = আচ্ছা, আপনারা যারা প্রশ্ন করছেন যে বুঝি নাই, হ্যাঁ, আপনারা কি প্রথম ক্লাস করছেন? আর এই সিম্পল জিনিস না বুঝলে তো আর এক বিপদ। সিম্পল জিনিস যদি না বোঝেন তাহলে তো আপনার যারা বুঝতেছেন তাদেরকে নিয়ে চলা কঠিন। রেকর্ড ক্লাস দেখতে হবে, বারবার ব্যাকে এসে দেখবেন, হ্যাঁ, লাইভে এই সিম্পল বিষয় বোঝানো খুব কঠিন। এটা হচ্ছে সবচেয়ে সিম্পল বিষয়, এখানে না বুঝলে পারে এটা বোঝানোর মতো, মানে এটা বোঝাতে গেলে পরে ক্লাস নষ্ট হয়ে যাবে, সোজা কথা।
যারা ক্লাসে এই সব বিষয় মানে একেবারে খুঁটিনাটি বোঝেন না, তাদের উচিত হচ্ছে রেকর্ড ক্লাস করা। কেন? কারণ ব্যাকে আসবেন, আবার ব্যাকে এসে ওই জায়গাটা বুঝবেন এখানে কি বলছে। তারপরেও সমাধান না হলে তো মেসেঞ্জার গ্রুপ আছে, এরপরেও সমাধান না হলে তো আমি আসি, সমস্যা নাই। এখানে কি বোঝেন না বলেন? এক্স ইস টু ওয়াই মানে এক্স ডিভাইডেড বাই ওয়াই, ইকুয়াল আছে ইকুয়াল দিলাম, 2:3 মানে 2/3। যেহেতু আমাদের ওয়াই এর মান বের করতে বলছে, তাই আমি ওয়াইটাকে এক পাশে রাখবো, বাকিগুলো পার করে দিব। এই জন্য আর গুণ করছি। এই ওয়াই দিয়ে 2 কে গুণ করলে 2y, এক্স দিয়ে 3 কে গুণ করলে 3x। হ্যাঁ, তাহলে 2y ইজ ইকুয়াল টু 3x। অর্থাৎ ওয়াই, এখন ওয়াই বের করবো, তাহলে ওয়াই রেখে দেন, 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে 3x এ 2 দিয়ে ভাগ করছি, এই যে 2 এই পাশে গেছে, ঠিক আছে। এখন এই ওয়াই এর মান বের করতে গেলে এক্স এর মান লাগবে, কারণ এক্স তো নাই, কিন্তু কোশ্চেনে এক্স এর মান সরাসরি দেওয়া নাই। এই এক্স এর মান বের করার জন্য আবার এই যে সম্পর্কটা দেওয়া আছে, 2:x মানে 2/x ইকুয়াল টু 1:2 মানে 1/2। এখান থেকে আর গুণ করেন, এক্স এর সাথে 1 গুণ করলে এক্স, 2 এর সাথে 2 গুণ করলে 4, x ইকুয়াল টু 4। এই এক্স এর মানটা এখন এই যে এখানে বসা দিছি, এই যে 3, এক্স এর মান 4, নিচে আছে 2। এই 2 দিয়ে 4 কে কাটলে কয়বার যায়? 2 বার, সেই 3 আর 2 6। কি বোঝেন না এবার বলেন? কোন অধ্যায়ের পরে কোন অধ্যায় কেমনে বলবো বলেন ভাই? এক একটা অধ্যায়ের উপর আমার ক্লাস আছে 8-9টা, তাহলে কোন টপিকের পরে কি পড়াবো এটা আমি আপনাকে কি করে বলবো বলেন? একটা ক্লাস শেষ হতে 8-9টা ক্লাস নিতে হবে, একটা টপিক শেষ হতে হলে। তাহলে অনুপাত সমানুপাত যখন শেষ হবে, তারপরে লসাগু গসাগু করাবো, লসাগু গসাগুর উপর আবার 8-9টা ক্লাস হবে, তারপরে শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, আগে তো পাটিগণিত শেষ করবো। হ্যাঁ, এগুলো শেষ হবে, তারপরে আস্তে আস্তে আমরা ওই যে নৌকা স্রোত, ট্রেন, নল চৌবাচ্চা, এগুলোতে আস্তে আস্তে যাবো। ধৈর্য ধরতে হবে ভাই, একসাথে সবকিছু বললে পারে না, এদেরকে নিয়ে চলা যাবে না, হবে না। সিম্পল, এই সিম্পল জিনিসে কোশ্চেন করলে প্রবলেম, বুঝছেন? এটা কি বুঝাবো বলেন? এটা আপনি যে বুঝতে চাচ্ছেন, আপনাকে বারে বারে বলতেছি যে এটা প্রথম ক্লাসে বুঝাইছি, কিন্তু আপনারা কথা শুনবেন না। এটা তো আমি প্রথম ক্লাসে বুঝাইছি যে এই যে এটা বের করতে হলে কি করতে হয়। এখন যে জিনিসটা আমি আগের ক্লাসে বুঝাইছি, সেটা আমি এখন আবার কেন বুঝাবো? আমার কথা কি বুঝতে হবে? কিন্তু মানে এগুলা কিন্তু সিম্পল কমন সেন্স, যে একটা জিনিস আগের ক্লাসে যেটা বোঝাইছি সেটা যদি আমাকে আবার বোঝাতে বলেন, আপনি এটা বুঝতেছেন না। কারণ কি? কারণ আপনি প্রথম ক্লাসটা করেননি, অনুপাতের প্রথম ক্লাসটা করেননি। তাহলে অনুপাতের প্রথম ক্লাস না করে আমি দ্বিতীয় ক্লাস কেন করব? আমার কথা কি বুঝছেন? এই সিম্পল ব্যাপারগুলো কিন্তু প্রথম থেকে বলে আসতেছি, যে কেউ কোনো ক্লাস মিস করে পরের ক্লাসে ঢুকবেন না। এখন বলবেন ভাই আমি তো আজকে ভর্তি হয়েছি, আপনাকে ভর্তির সময় নিয়ে বলে দিছি যে আজকে ভর্তি হলেও আগে আগের ক্লাস দেখতে হবে, আগের ক্লাস দেখে তারপর এটা, তার আগে না। কথা কি বুঝছেন? এগুলো তো বুঝাইছি প্রথম ক্লাসে, তাহলে এটা প্রথম ক্লাসে যেহেতু বুঝাইছি, সুতরাং এটা আমি এখন এসে আবার ব্যাখ্যা করবো, তাহলে আমি তো আগাবো কিভাবে? হ্যাঁ, দেখেন এখানে কি বলছে, a/b ইজ ইকুয়াল টু 1/2:3/8, b/c। আচ্ছা, এটা করানোর আগে আমি আপনাদেরকে একটা কনসেপ্ট শিখাবো, আগে সেখান থেকে আসি। আচ্ছা দেখেন, সবাই একটু তাকান। বলছে, আচ্ছা এটাও পরে করাবো, আমি একটু এদিক থেকে আসি, এই যে এইটা আগে করাই। দেখেন বলছে a/b/c ইকুয়াল টু 2:3:4 হলে 1/a/1/b/1/c ইজ ইকুয়াল টু হোয়াট? সবাই তাকান, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা আপনার অনুপাত সমানুপাতে প্রচুর কাজে লাগবে, প্রচুর। দেখেন a/b/c ইকুয়াল টু 2:3:4 হলে 1/a/1/b/1/c কত নির্ণয় করতে বলছে? কি? সবাই তাকান, 1/a/1/b/1/c এই ভ্যালুটা বের করতে বলছে। তাহলে প্রথমে আপনি যে এর মান কত, এর মান না ঠিক, এর অনুপাত। হ্যাঁ, এর অনুপাতটা কত? 2, বির অনুপাতটা কত? 3, সির অনুপাতটা কত? 4। খেয়াল করেন প্লিজ, এটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। এর অনুপাতটা 2, বির অনুপাতটা 3, সির অনুপাতটা 4। তাহলে এই যে এ বি সি এর মান বসাই দেন। তাহলে এখানে কি আছে? 1/a, এ মানে কত? এ মানে 2, তাহলে এখানে 2 বসান এর পরিবর্তে। 1/b, বি মানে কত? বি মানে 3, তাহলে এখানে 3 বসান। 1/c, সি মানে কত? সি মানে 4, এখানে 4 বসান। এটুকু বুঝছেন? এখন তার মানে এটাই উত্তর, অর্থাৎ 1/a/1/b/1/c ইকুয়াল টু এটা। কিন্তু অপশনে আমরা দেখতে পাচ্ছি যে মানগুলা কিন্তু এরকম, দেখেন এটা কিন্তু ভগ্নাংশ, এরকম ভগ্নাংশ আকারে নাই। খেয়াল করছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে আমার এটা ভগ্নাংশ অনুপাত হয়ে গেছে। ওই অনুপাতগুলো কি হয়ে গেছে? ভগ্নাংশ। মনে রাখবেন, ভগ্নাংশ অনুপাতকে সবসময় পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করতে হবে, কারণ অনুপাতকে কখনোই মানে কাটাকাটি না করে, মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়, এবং এই ভগ্নাংশ রাখা যাবে না। অনুপাতকে সবসময় সাধারণত
পূর্ণ সংখ্যার আকারে প্রকাশ করতে হয়। মনোযোগ দেন প্লিজ, অনুপাতকে সবসময় পূর্ণ সংখ্যার আকারে প্রকাশ করতে হয়, কিন্তু এখানে চলে আসছে ভগ্নাংশ অনুপাত। দেখেন এই ভগ্নাংশ, এখন এই ভগ্নাংশ অনুপাতকে কিভাবে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করতে হয় এইটা আপনাকে জানতে হবে, নালে কিন্তু হবে না। ভগ্নাংশ অনুপাত হতে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিবর্তনের নিয়ম। ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিবর্তনের নিয়ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক জায়গাতে কাজে লাগবে। আমি রাগ করি নাই ভাই, রাগ করবো কেন, রাগ করাতে যাবে না। সহজ জিনিস তো বারবার রিপিট করার দরকার নাই ভাই, সহজ যেটা একেবারেই সিম্পল সেটা বারবার রিপিট করব কেন? ওনারা যে কোশ্চেন করছেন সেই কোশ্চেনগুলোর উত্তর তো আমি গত ক্লাসে দিছি, সুতরাং ওইটা রিপিট না করলে উনি বুঝবেন, জাস্ট গত ক্লাসটা করতে হবে। এখানে আমি রাগ করছি না, আমি আপনার ভালোর জন্য বলছি যে কোনো ক্লাস মিস রেখে পরবর্তী ক্লাস করা যাবে না, ঠিক আছে? বেশি বোঝা যাবে না, এই যে ফাহমিদা সুলতানা সাথী, বেশি বোঝা যাবে না। আপনি ভর্তি হবেন কি হবেন না এটা নিয়ে ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনি যদি না বোঝেন যে আমাকে 8 নাম্বার ক্লাস করতে হলে 7 নাম্বার ক্লাসটা করে আসতে হবে, এটা যদি না বোঝেন তাহলে এটা হচ্ছে আপনার প্রবলেম। কথা কি বোঝেন নাই? ধরেন আপনি একটা টপিকের 3 নাম্বার ক্লাস করতে আসছেন কিন্তু প্রথম 2টা ক্লাস করেননি, তাহলে আপনাকে পৃথিবীর কেউ শেখাতে পারবে না, আমি না, আইনস্টাইন এসেও আপনাকে শেখাতে পারবে না। আপনি দুর্বল বা আপনি ব্রিলিয়ান্ট এটার জন্য বলা হয়নি, আমার কথা বুঝছেন? আমার কথা কি বুঝতে পারছেন? আপনার এটা তো সিস্টেম, কোনো একটা ক্লাস আমি যখন করব আমি সেই ক্লাসের মাঝখান থেকে কেন করব? হ্যাঁ, এটা আমার ক্লাস আমি তো বলছি যে সবচেয়ে দুর্বল স্টুডেন্ট যে সেও বুঝবে আমার ক্লাস, সবচেয়ে দুর্বল যে আমি ভর্তির সময় বলেই নেই যে একেবারে কিছু বোঝে না, যাকে জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ আর নামতা পারে সেই বুঝবে। আর সে যদি বোঝার চেয়ে বেশি বোঝে যে না আমাকে ভর্তি নিছেন কেন, তাইলে প্রবলেম। হ্যাঁ, ভুল বুঝলে হবে না। আপনার প্রথম কাজ হলো আপনি 8 নাম্বার ক্লাস করতেছেন, অনুপাতের 2য় ক্লাস, তার জন্য আপনাকে অনুপাতের প্রথম ক্লাসটা করে আসতে হবে। এটা সিম্পল কনসেপ্ট, মানে এটা সিম্পল কমন সেন্স, এটা মানে এটার জন্য রাগারাগি করার কিছু নেই, মন খারাপ করারও কিছু নেই। ভর্তি নিবেন না এটা কি কথা? আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি 1 নাম্বার ক্লাস না করে 2 নাম্বার ক্লাস করতেছেন, নিজেকে প্রশ্ন করেন, তাই এই প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। দেখেন ভগ্নাংশ অনুপাত থেকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিবর্তনের নিয়ম কি, মনোযোগ দেন। এই দেখেন এখানে একটা ভগ্নাংশ অনুপাত চলে আসছে না, এই ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করার নিয়ম হচ্ছে, এদিকে তাকান, এই প্রত্যেকটা ভগ্নাংশের এই যে হরে যে মানগুলো আছে, খেয়াল করবেন প্লিজ, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বারে বারে লাগবে অঙ্ক করতে গেলে, ইভেন এই অঙ্ক সরাসরি পরীক্ষা আসছে। এই প্রত্যেকটা ভগ্নাংশের হরে যে মানগুলো আছে এই হরের মানগুলোর লসাগু নিতে হবে। আবার বলছি, এই হরে যে মানগুলো আছে এই হরের মানগুলোর লসাগু নিতে হবে। তাহলে হরে কি কি আছে? 2, 3, 4, এই 3টার লসাগু নিতে হবে। তাহলে 2, 3, 4 এদের লসাগু কত? লসাগু নির্ণয় করা শিখাইছি না আপনাদেরকে, যে কিভাবে দ্রুত লসাগু বের করতে হয়। এই 4 হবে না কেন? 4কে 3 দ্বারা ভাগ করা যায় না। এদের মধ্যে সবচেয়ে বড় কে? 4, তার মানে এদের লসাগু 4 হতে পারে, কিন্তু 4কে তো 3 ভাগ করতে পারে না, তাহলে 4-এর ডাবল চিন্তা করতে হবে। 4-এর ডাবল কত? 8, 8কেও 3 ভাগ করতে পারে না, তাহলে 4-এর 3 গুণ 3, 4, 12। হ্যাঁ, 12কে 4ও পারে, 3ও পারে, 2ও পারে, তার মানে এদের লসাগু 12। এই যে ব্যাপারগুলো আমরা স্মার্ট ক্যালকুলেশনে শিখাইছি। আপনি একটু লেটে ভর্তি হয়েছেন এটা কোনো ব্যাপার না, কিন্তু আপনাকে তো ওই 7টা ক্লাস করে আসতে হবে, তাই না? তাহলে প্রথমে কি করতে হবে, যে হরে যে মানগুলো আছে, আবার বলছি হরে, এই হরে যে মানগুলো আছে এই সবগুলো মানের লসাগু নিতে হবে। সেই লসাগু দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশের এই উপরে লবে গুণ করতে হবে। আবার বলছি, প্রত্যেকটা ভগ্নাংশের লবে গুণ করতে হবে, মানে এখানে 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 গুণ করতে হবে। এই অনের সাথে যদি এই অনের সাথে 12 গুণ করে দেন তাহলে 12 ডিভাইডেড বাই 2, এই অনের সাথে 12 গুণ করে দেন 12 ডিভাইডেড বাই 3, এই অনের সাথে 12 গুণ করে দেন 12 ডিভাইডেড বাই 4। 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 12কে 4 দিয়ে ভাগ করলে 3, তার মানে উত্তর হচ্ছে 6:4:3। অর্থাৎ এই যে 1/a:1/b:1/c এটার মান হচ্ছে 6:4:3। তাহলে অপশন আছে এই যে 6:4:3, সি নাম্বার অপশন ইজ, সরি এ নাম্বার অপশন ইজ রাইট, 6:4:3। এটা ভগ্নাংশ অনুপাত কেমনে বুঝবেন? এই যে 1/2 এটা কি ভগ্নাংশ না? কি বলেন এসব?
এই 1/2 এই সংখ্যাটা কি, এটা কি ভগ্নাংশ না? তাই ভগ্নাংশ অনুপাত কেমন, দেখেও বুঝতেছেন না এটা ভগ্নাংশ? হ্যাঁ, এই 1/2 এটা তো ভগ্নাংশ, এটা কি পূর্ণ সংখ্যা? এই যে 1/3 এটা ভগ্নাংশ না? 1/4 এটা ভগ্নাংশ না? এগুলো তো দেখেই বোঝা যাচ্ছে এগুলো ভগ্নাংশ। না বোঝার কোনো প্রশ্ন নাই, আপনি যতক্ষণ না বুঝবেন ততক্ষণ আমি আসি, কিন্তু যে জিনিসটা আগে পড়াইছি সেটা আবার পরবর্তীতে জিজ্ঞাসা করলে আমার না যে কোনো মানুষের খারাপ লাগবে। কেন? কারণ আপনি প্রপার ওয়েতে প্রস্তুতি নিচ্ছেন না, আপনাকে কেউ শেখাতে পারবে না। ক্লাস বাদ রেখে মাঝখান থেকে হঠাৎ করে একদিন ক্লাস করা, এগুলা করলে আপনাকে আমি না, আপনাকে আইনস্টাইনও শেখাতে পারবে না, যদি এখন লোকটা উঠে আসে যে লোকটাকে আমি শেখানোর দায়িত্ব নিই, সেও শেখাতে পারবে না। তাহলে দেখেন, ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করার নিয়ম কি? আবার বলছি, এই ভগ্নাংশে যে এই হরে যে মানগুলো থাকবে তাদের লসাগু নিয়ে প্রত্যেকের লবে গুণ করে দিবেন, ব্যাস হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখেন, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। আপনাকে যদি বলা হয়, মনে করেন যে 3/2:6 ডিভাইডেড বাই 9:6 ডিভাইডেড বাই 9 না নিয়ে 6 ডিভাইডেড বাই 5 নিলাম, আচ্ছা, is to 4 ডিভাইডেড বাই 7 ডিভাইডেড বাই 10। আচ্ছা, আপনারা এইটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করেন তো, এইটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করেন তো। এই যে এখানে যে 3/2:6/5:7/10, এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করেন। আচ্ছা, তা আমি কি বলছি, পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করার নিয়ম কি? নিয়ম হচ্ছে এই হরে যে মানগুলো থাকবে এই মানগুলোর লসাগু নিতে হবে। তাহলে হরে কি কি আছে? 2 আছে, 5 আছে, 10 আছে। তাহলে এই 2, 5 আর 10 এদের লসাগু নিতে হবে। এখন এদের লসাগু কত? তাহলে কি বলছিলাম, লসাগু হচ্ছে এদের মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটা লসাগু হতে পারে। 2, 5 আর 10 এর মধ্যে সবচেয়ে বড় 10, তার মানে 10 এদের লসাগু হতে পারে। 10কে 5ও ভাগ করতে পারে, 2ও ভাগ করতে পারে, সুতরাং 10 এদের লসাগু। তার মানে এদের লসাগু হচ্ছে 10। তার মানে আমাকে কি করতে হবে? এদের লসাগু 10। এই যে লসাগু যে 10, এই 10 দিয়ে এখন তাহলে কি করতে হবে? সবার এই উপরে, সবার উপরে গুণ। তাহলে উপরে 3 আছে, ওই 3 এর সাথে 10 গুণ করতে হবে। নিচে 2 ওই 6 এর সাথে 10 গুণ করতে হবে, নিচে 5 ওই 7 এর সাথে 10 গুণ করতে হবে, নিচে 10। এবার এই 2 দিয়ে 10 যাবে হচ্ছে 5 বার, এই 5 দিয়ে 10 যাবে হচ্ছে 2 বার, এই 10 10 কাটা। তাহলে এখানে কি থাকলো? 3 5 15 6 2 12 7, তার মানে 15:12:7। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? 15:12:7। তাহলে এই ভগ্নাংশ অনুপাতকে কিভাবে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করতে হয়, কি খুবই সিম্পল, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারে বারে লাগবে। হ্যাঁ, ভগ্নাংশে যে এই যে হরে যে মানগুলো আছে সেই মানগুলো লসাগু নিয়ে সবার উপরে গুণ করে দিয়ে তবে ক্যালকুলেশন করে কাটাকাটি শেষ। ওকে, আচ্ছা, এবার আমি যে দুইটা অঙ্ক রেখে আসছিলাম আমি ওই দুটো অঙ্ক একটু দেখা যাচ্ছে। আচ্ছা, 16 নম্বর আমরা করছি। 17 নম্বর দেখেন, 17তে কি বলছে? a:b = 1/2:3/8। খেয়াল করেন, 1/2:3/8, এই যে, তাহলে এখানে কি ভগ্নাংশ অনুপাত না? এই যে 1/2:3/8, খেয়াল করছেন? তাহলে a:b আমি এই যে, আচ্ছা এখানে দেখাচ্ছি, a:b কি 1/2:3/8। তাহলে এই যে ভগ্নাংশ অনুপাতকে আগে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করতে হবে। তো ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করার নিয়ম কি? হরে যে মানগুলো থাকবে তাদের লসাগু দিয়ে উপরে গুণ। তাহলে হরে আছে 2 আর 8, এই 2 আর 8 এর লসাগু তো 8 না? তাহলে 8 দিয়ে এখানেও গুণ করতে হবে, এখানেও গুণ করতে হবে, মনে মনে হয়ে যাবে, আপনার করতে হবে না। দেখেন কিভাবে, এদিকে তাকান। এই 8 দিয়ে যদি উপরে গুণ করেন, 8 এর সাথে 1 গুণ হয়ে 8 হবে, তাকে 2 দিয়ে ভাগ করলে 4 হয় না? তাহলে এটা কিন্তু 4 হবে। আর উপরে যখন 8 দিয়ে গুণ করবেন, সেই 8 আর এই 8 কেটে শুধু 3 থাকবে। এগুলা করার জন্য এই যে এরকম একসময় এরকম হবে, আপনি এটা দেখেই বলে দিবেন কিভাবে। আপনি জানেন যে 8 আর 2 এর লসাগু হচ্ছে 8, 8 দিয়ে উপরে গুণ করলে 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, এই 8 আর এই 8 কেটে যায় 3 থাকবে, তাহলে 4:3 একবারে লিখবেন আপনি। এগুলো হবে একটা সময়, একটু ধৈর্য ধরতে হবে, বুঝছেন? এবার b:c কি দেওয়া আছে? 1/3 কি 5/9। এই 3 আর 9 এর লসাগু কত? বুঝতেই পারছেন, 3 আর 9 এর লসাগু হচ্ছে 3, সরি 9 দিয়ে এখানে যদি গুণ করেন, 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 হবে, বুঝতেছেন? আর 9 দিয়ে এখানে গুণ করলে এই 9 আর 9 কেটে 5 হবে। আর আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি এটা দেখেই বলবেন 9 আর 3 এর লসাগু হচ্ছে 9, 9 দিয়ে উপরে গুণ করলে 9/3 3,
আর এই উপরে 9 দিয়ে গুণ করলে 9 9 কেটে 5, তার মানে 3:5। এটা এক্সপার্ট হলে আপনি এরকম করবেন। C/D কত? C/D কত? 5/6:3/4। এখন দেখেন 6 আর 4 এর লসাগু কত? দেখেন 6 আর 4 এর লসাগু 6 হবে না, কেন? কারণ 6 কে 4 ভাগ করতে পারে না, তাহলে 6 এর ডাবল চিন্তা করতে হবে। 6 এর ডাবল 12, হ্যাঁ 12 কে 4 ভাগ করতে পারে, 6 ভাগ করতে পারে, তাহলে এদের লসাগু হচ্ছে 12। এগুলো ক্লাসে শিখাইছি কিন্তু, বেসিক ওই যে স্মার্ট ক্যালকুলেশনের সময়, হ্যাঁ এমনিতে কিন্তু এই ক্লাসগুলো নেইনি। তাহলে 12 দিয়ে উপরে গুণ, এদিকে মনে মনে দেখেন 12 দিয়ে এখানে যদি গুণ করেন, সেই 12 কে 6 দিয়ে ভাগ করলে 2 বার যাবে, সেই 2 আর 5 গুণ করলে 10 হবে। 12 দিয়ে যখন উপরে গুণ করবেন, সেই 12 কে 4 দিয়ে ভাগ করলে 3 বার যাবে, সেই 3 আর এই 3 গুণ করলে 9 হবে। ঠিক আছে, তাহলে A/B পাইছেন 4:3, B/C পাইছেন 3:5, C/D পাইছেন 10:9। এইবার আপনাকে এই তিনটা অনুপাতকে A/B/C/D ধারাবাহিক অনুপাতে প্রস্তুত করতে হবে। আপনাদেরকে ধারাবাহিক অনুপাত শিখাইছি না প্রথম ক্লাসে? কিভাবে? এই যে A/B/C/D। A/B কত? 4:3, তাহলে এর নিচে বসাবেন 4, B এর নিচে 3। B/C 3:5, তাহলে এটার নিচে হচ্ছে 3, এটার নিচে হচ্ছে 5। C/D 10:9, তাহলে এটার নিচে হচ্ছে 10, এটা হচ্ছে 9। এবার দাগ দিয়ে দেন। এবার এই যে ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা, মনে আছে? ভুলে গেলে কিন্তু চলবে না। এখানে ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গায় বসবে 3, এই ফাঁকা জায়গায় 3, এই ফাঁকা জায়গায় বসবে 5, এই ফাঁকা জায়গায় বসবে 3, এই ফাঁকা জায়গায় বসবে 10, এই ফাঁকা জায়গায় 10। এখন কাটাকাটি যায় কি? এই 3 দিয়ে এই 3 কাটা, এই 3 কাটা, এই 3 কাটা, 3 কেটে দিছি। এই 5 কাটা, এই 5 কাটা, কিন্তু এখানে 5 নাই, কিন্তু আছে 10। এই 10 কে 5 দিয়ে যাবে 2 বার, এই 10 কে 5 দিয়ে যাবে 2 বার। ওকে, আর কি কাটা যায়? আর কিছু কাটা যাচ্ছে না, আর কিছু কাটা যাচ্ছে না, আমি আর কাটতে পারছি না। তাহলে এইখানে গুণ করি, 4 দুগুণী 8, এখানে এখানে আছে 3, আর এই যে 2, এটা কিন্তু খেয়াল করেন, এই 3 দুগুণী কত? 6। হ্যাঁ, আর এখানে এখানে কিছু নাই, শুধু আছে 10, আর এখানে শুধু আছে 9। তাহলে উত্তর হচ্ছে 8:6:10:9, 8:6:10:9। এই সি নাম্বার অপশন ইজ রাইট। এগুলো হচ্ছে আপনার বেসিক কনসেপ্ট একদম ফুল ক্লিয়ার করার জন্য এরকম বড় বড় অঙ্ক দেওয়া হচ্ছে। এগুলো তো সচরাচর আসবে না ভাই, কিন্তু এগুলো শিখতে হবে আপনাকে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, বুঝছেন? আমার উপর কেউ রাগ করেন না, বুঝছেন? আমি আপনার ভালো চাই, আমি আপনার ভালো চাই, আমি আপনার শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, B/D কত হবে? এই যে B/D, B হচ্ছে এই যে এই মানটা, D হচ্ছে এটা, তাহলে B হচ্ছে 6, D হচ্ছে B/D। হ্যাঁ, B/D সমস্যা কি? B 6, D 9। আপনাকে যদি বলে B/D কত, তাহলে B/D ইজ ইকুয়াল টু 6:9। এই 6 আর 9 এর মধ্যে আবার কাটাকাটি যায়। অনুপাতের রাশিগুলোকে সবসময় ছোট আকারে প্রকাশ করতে হয়, যেহেতু এখানে কাটাকাটি যায়, কাটাকাটি করেন। 3 দিয়ে কাটলে 3 দুগুণী 6, 3 3 9, তাহলে উত্তর হচ্ছে 2:3। B/D চাইলে 2:3। আর B/D যখন চাইবে তখন তো আমি পুরোটা করবো না। B/D যখন চাইবে আমি এই যে শুধু B/C আর C/D এই দুইটা কম্বাইন করে ফেলবো, আমার এটা কাজেই লাগাবো না। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখেন, H/B ইজ ইকুয়াল টু, এই যে এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার মতো। হ্যাঁ, H/B ইকুয়াল টু 1/2:1/3, B/C ইকুয়াল টু 1/2:1/3 হলে H/B/C কত? তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই H/B কে, এই যে ভগ্নাংশ অনুপাত আছে, ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করতে হবে। তাহলে H/B কি আছে? 1/2:1/3। দেখেন, তাহলে আমার ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করার নিয়ম কি? এই হরে যে মান আছে তাদের লসাগু দিয়ে উপরে গুণ। 2 আর 3 এর লসাগু তো 6, কারণ 2 আর 3 এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই, সুতরাং এদের লসাগু হবে সরাসরি 2 আর 3 এর গুণফল। 2 আর 3 এর গুণফল কত? 6। 6 দিয়ে উপরে গুণ করে দেখেন, মনে মনে 6 দিয়ে উপরে গুণ করলে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, এই যে এখানে 3, 6 দিয়ে উপরে আছে, 6 উপরে আছে, 6 দিয়ে 3 দিকে ভাগ করলে 2, তার মানে 3:2। ক্লিয়ার? এবার B/C, আপনি তো মনে মনে করবেন, এগুলো তো এই লাইন তো লিখবেনই না। 1/2:1/3, 2 আর 3 এর লসাগু 6, 6 দিয়ে উপরে গুণ করলে 6/2 মানে 3, 6 দিয়ে উপরে গুণ করলে 6/3 মানে 2, তার মানে 3:2। শেষ। এখানেও দেখেন 2 আর 3 এর লসাগু 6, 6 দিয়ে উপরে গুণ করলে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, 6 দিয়ে উপরে গুণ করলে 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, তাহলে B/C ও একবারে লিখে দিচ্ছি 3:2। এবার দর নিয়ম অ্যাপ্লাই করেন। B/C কত? 3:2 দেখেন, তাহলে H/B 3:2, B/C 3:2। এবার দর নিয়ম অ্যাপ্লাই করেন। দর নিয়ম অ্যাপ্লাই করলে কি করতে হবে? এইটা প্রথমে এই দুইটা গুণ, তারপরে এই দুইটা গুণ, তারপরে এই দুইটা গুণ। হ্যাঁ, তাহলে এই দুইটা গুণ করলে হবে 3 3 9, এই দুইটা গুণ করলে হবে 3 2 6, এই দুইটা গুণ করলে হবে 2 2 4, অর্থাৎ H/B/C। এই যে H/B, এগুলো প্রথম ক্লাসে শিখাইছি বলে এখন আর গুরুত্ব দিচ্ছি না ওরকম ভাবে, কারণ প্রথম ক্লাসে যা করাইছি তাও অত গুরুত্ব দিলে তো বারে বারে সময় নষ্ট হবে। এই জন্য আপনাদেরকে বলছি প্রথম ক্লাসটা দেখতে। তা আপনারা যদি রাগ করেন তাহলে তো কিভাবে শেখাবো বলেন?
তাহলে 9:6:4, 9:6:4, সি নাম্বার অপশন ইজ রাইট। আর শুধু আজকের ক্লাসে এই যে কথাগুলো বললাম যে প্রত্যেকটা টপিক সিকোয়েন্সিয়ালি দেখবেন, একটা ক্লাস দেখে তারপর একটা ক্লাস দেখে তারপর একটা, হ্যাঁ এইভাবে যাবেন। আপনাদের ভালোর জন্য বলি, আমি তো আমার ভালোর জন্য না, তাই না? আপনি যাতে শিখতে পারেন। দেখেন এবার কি বলছে, A:B:C=2:3:4 হলে A/B:B/C:C/D C/A কত? কোনো সমস্যা নাই, কি নির্ণয় করতে বলছে দেখেন, A/B:B/C:C/A এটা কত? তাহলে আপনি প্রথমে ABC এর মান বসাই দেন। দেখেন এর মান কত, এর মান 2, বি এর মান কত 3, সি এর মান 4 বসান। তাহলে এর মান 2, এই যে এর মান 2, তাহলে এর পরিবর্তে 2 বসান। বির মান 3, তাহলে বির পরিবর্তে 3 বসান। এই যে বির মান কত, বির মান 3, এখানে 3 বসান। সির মান কত, সির মান 4, এখানে 4 বসান। সির মান কত, সির মান হচ্ছে 4, এর মান কত, এর মান হচ্ছে 2, ব্যাস। তাহলে এই যে আপনার আবার একটা ভগ্নাংশ অনুপাত চলে আসছে, খেয়াল করছেন? আপনার কিন্তু আর একটা ভগ্নাংশ অনুপাত চলে আসছে। আরে ক্লাস করার সময় তুলবেন কেন? ক্লাস করার সময় কেউ নোট করে? ক্লাস করার সময় যারা নোট করে তারা তো পুরোটা বুঝতে পারবে না। ক্লাস করার সময় শুধু ক্লাসই করবেন, ওই সময় নোট করতে হয় না। ক্লাস শেষ হলে এই জিনিসটা নিয়ে আবার বসবেন, রেকর্ড দেখবেন, নোট করবেন, রেকর্ড দেখবেন, নোট করবেন। যাদের নোট করার সময় নেই তাদের কিন্তু আমি নিজে নোট করে দিচ্ছি। কথা কি বুঝছেন? ক্লাস করার সময় নোট করবেন কেন, তুলবেন কেন? ক্লাস করার সময় শুধু দেখবেন, কনসেন্ট্রেশন 100% দিবেন। আমি নিজে, একজন মানুষ কি একসাথে দুইটা কাজ করতে পারে? না। সবাই তো আর 3 ইডিয়টস মুভির সেই ওই প্রিন্সিপাল না যে এই ডাইনাতে লিখতেছে বামাতে লিখতেছে, তাই না? ক্লাস করার সময় শুধু ক্লাস করবেন, এই সময় তুলবেন না অঙ্ক, শুধু বুঝবেন। ক্লাস শেষে এটা নিয়ে আবার বসবেন, বসে যা যা লেখার দরকার আবার ক্লাসটা করে লিখবেন। এটা ভালোভাবে শিখতে হয়। ক্লাস করার সময় দেখবেন যে অনেক কিছু তুলতে গেলে অনেক কিছু শোনা যায় না, মনে থাকে না। হ্যাঁ জি। তাহলে এখন এই যে ভগ্নাংশ অনুপাত চলে এসেছে, এই ভগ্নাংশ অনুপাতকে আবার পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করতে হবে, তাই না? আর ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করার নিয়ম কি? নিয়ম হচ্ছে এই যে হরে যে মানগুলো আছে, এই হরের মানগুলোর লসাগু দিয়ে সবার উপরে গুণ করে দিতে হবে, ব্যাস। 3, 4 আর 2 এর লসাগু কত? 12। 3, 4 আর 2 এর লসাগু 12, বুঝতে পারছেন? 3, 4 আর 2 এর লসাগু কত? 12। 12 দিয়ে আমার উপরে গুণ করতে হবে। তাহলে 12 দিয়ে মনে মনে দেখেন, 12 দিয়ে যখন উপরে গুণ করবেন, সেই 12কে যখন 3 দিয়ে কাটবেন, 12কে 3 দিয়ে যায় 4 বার, সেই 4কে 2 দিয়ে গুণ করলে 8। বুঝতেছেন? এই যে মনে মনে এগুলো একসময় হয়ে যাবে, এক্সপার্ট হবেন যখন। একটু ধৈর্য ধরেন। হ্যাঁ 12কে এখানে গুণ করলে, 12কে 4 দিয়ে ভাগ করলে যাবে 3 বার, সেই 3 আর 3 গুণ করলে হবে 9 ইস্টু। 12 দিয়ে এখানে গুণ করবেন, সেই 12কে 2 দিয়ে ভাগ করলে হবে 6, সেই 6 এর সাথে 4 গুণ করলে 4 6 24। তার মানে 8:9:24। 8:9:24 আছে, 8:9:24, বি নাম্বার অপশন ইজ রাইট। এইগুলো হবে এক সময়, আপনি নিজেই এক্সপার্ট হবেন। হ্যাঁ একটু ধৈর্য ধরতে হবে, তাহলেই হবে। আচ্ছা হয়েছে, এটা হয়েছে। আর যদি না কম বুঝেন তাহলে আপনি এটা লিখবেন যে এই যে দেখেন, তাহলে এই 3, 4, 2 এর লসাগু হচ্ছে 12, তাহলে 12 দিয়ে উপরে গুণ করে, তাহলে 2 গুণ 12 ডিভাইডেড বাই 3 গুণ 12, 3 গুণ 12 ডিভাইডেড বাই 4 গুণ, এই যে 4 গুণ 12 ডিভাইডেড বাই 2। দেখেন এই 3 দিয়ে 12 এর মধ্যে যাবে 4 বার, 4 আর 2 গুণ করলে 8 ইস্টু, এই 4 দিয়ে 12 যাবে 3 বার, 3 আর 3 গুণ করলে 9 ইস্টু, এই 2 দিয়ে 12 যাবে 6 বার, 4 আর 6 গুণ করলে 4 6 24। ওকে, 8 9 24, ঠিক আছে। আচ্ছা যারা পারেন তারা, ভাই আমি তো আমি তাদের মতো না, মানে আমি পারি না, কোনো সমস্যা নেই। মিশ্র অনুপাত, এই মিশ্র অনুপাত আমরা পরে করব। মিশ্র অনুপাতের কনসেপ্ট বোঝার আগে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো, যে জিনিসগুলো হচ্ছে আমাদের বইয়ে নাই, কিন্তু আমি এই জিনিসগুলো রাখছি হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিস করানোর জন্য। এগুলোর নাম দিচ্ছি র্যান্ডম প্রবলেমস, অর্থাৎ এগুলো আপনি বইয়ে পাবেন না, কিন্তু এগুলো আপনাকে পড়তে হবে, বুঝছেন? দেখেন এই যে আমি কিছু প্র্যাকটিস করানোর জন্য আপনাদের দেখছি, এই যে র্যান্ডম প্রবলেমস। এই র্যান্ডম প্রবলেমস নাম দিচ্ছি কেন? মানে র্যান্ডম মানে এলোমেলো, মানে এলোমেলো কিছু প্রবলেম নিচ্ছি। অর্থাৎ আজকে আমি যে আপনাদেরকে এই 2 দিন ধরে যে থিওরি শিখালাম, সেই থিওরির উপর বেস্ট করে আমি কিছু কোশ্চেন নিছি, এগুলো পরীক্ষাতে আসছে। দেখেন বলছে 4:5 = 12:x হলে x এর মান কত? খেয়াল করে দেখেন, 4:5 = 12:x হলে x এর মান কত? আগে মূল কনসেপ্ট বোঝেন, পরে শর্টকাট বুঝেন। 4:5 মানে কি? 4:5 মানে কি 4/5 না? এই যে মাঝখানে ইকুয়াল আছে, ইকুয়াল দেন। 12:x মানে কি? 12 ডিভাইডেড বাই x না?
এখন আপনি এক্স এর মান বের করবেন, তাহলে এক্স আড়াআড়ি গুণ করে দেন, আড়াআড়ি গুণ করে দেন, এক্স এক পাশে রাখতে হবে, বাকিগুলো এক পাশে নিয়ে যেতে হবে, তাই না? আড়াআড়ি গুণ করে দিলে কি, এই যে এই 4 আর এক্স গুণ করলে 4x ইজ ইকুয়াল টু এই 12 আর 5 গুণ করলে 5 12 60 হয়। আপনি এইভাবেই লিখে রাখেন 12 গুণ 5। সমস্যা কি, গুণ করার দরকার নাই, আপনি 12 গুণ 5 এইভাবে লিখে রাখেন। এবার যেহেতু এক্স এর মান বের করতে হবে, এক্স রেখে দেন, 4 এই পাশে পার আছে, ওই পাশে পার করে দেন, যাকে বের করবেন সেটা এক পাশে রাখবেন, বাকিগুলো পার করে দিবেন। তাহলে এক্স রেখে দিলাম, এটা হচ্ছে 12 গুণ 5, এই 4 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, এই 4 দিয়ে 12 যাবে 3 বার, এই 3 আর 5 গুণ করলে 3 5 15, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 15। এগুলো মূল নিয়ম, মূল কনসেপ্ট, খুবই সিম্পল বাট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এখন যারা অনুপাতের কনসেপ্ট ভালো বোঝে তারা কি কাজটা করবে দেখেন, এদিকে তাকান, তারা এসব দেখেই উত্তর দিবে কিভাবে। এদিকে তাকান, এখানে প্রথমটার মান 12 4, মাঝখানে এদিকে তাকান, মাঝখানে ইকুয়াল আছে, এর মানে কি এই পাশ আর এই পাশটা সমান। হ্যাঁ, তাহলে এখানে প্রথমটার মান 4 আর এখানে প্রথমটার মান 12। তাহলে আপনি আমাকে বলেন এই 4 থেকে 12 এটা কয় গুণ হয়েছে? এদিকে তাকান, এদিকে কয় গুণ? অনুপাত মানে তো কাটাকাটি করে এই ঘটনাটা ঘটছে, তাই না? তাহলে 4 থেকে 12, এই 12 4 এর কয় গুণ? 3 গুণ। এই 12 4 এর কয় গুণ? 3 গুণ। এই রাশিটা মানে এই রাশির এই প্রথম রাশি যত গুণ, এই দ্বিতীয় রাশি তত গুণই হবে। তাহলে এই 12 যেহেতু 4 এর 3 গুণ, তাহলে বুঝতে হবে এই x হবে এই 5 এর 3 গুণ। খুবই সিম্পল। 4 থেকে 12 কয় গুণ হয়েছে? 3 গুণ হয়েছে। তাহলে 5 থেকে x হবে এই 5 এর সাথে 3 গুণ করে x এর মান পাবেন। তাহলে 5 এর সাথে 3 গুণ করলে 15। এই যে 3 5 15, এই 15 আসছিল। বুঝছেন? যারা ভালো বোঝে যে 4 থেকে হয়েছে 12, তাহলে 4 থেকে 12 হতে 3 গুণ হয়, তাহলে 5 থেকে নিশ্চয়ই 3 গুণ হয়ে 3 5 15 হবে। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? দেখেন এরকম টাইপের কত কোশ্চেন পরীক্ষাতে আসছে, এই দেখেন। আর মূল বিষয় তো সহজ, মূল বিষয় সহজ। 3:7 = 12:x। তাহলে 3 থেকে 12 হয়েছে কয় গুণ বলেন? 3 থেকে 12 কয় গুণ? এই যে 3 থেকে 12 4 গুণ। তাহলে এই 7 থেকে x হবে 4 গুণ। তার মানে 7 এর সাথে 4 গুণ করে x এর মান পাবেন। তাহলে 7 এর সাথে 4 গুণ করলে 28, 4 সাথে 28 এই যে নাম্বার। খুবই সিম্পল, এগুলো আস্তে আস্তে হবে। হ্যাঁ, কথা বুঝছেন? দেখেন এই যে তাহলে 3:7, 3:7 মানে কি? 3:7 মানে কি 3/7 না? মাঝখানে ইকুয়াল আছে, ইকুয়াল। 12:x মানে কি 12/x না? এখন যেহেতু আপনি x এর মান বের করবেন, আপনাদেরকে যখন কাটাকাটির ক্লাস নিয়েছিলাম মনে করে দেখেন, বলছিলাম ইকুয়াল সাইনের দুই পাশে কাটা যায়, অর্থাৎ এই 3 দিয়ে 12 কাটা যায়। দেখছেন এই 3 অক্ষে 3 দিয়ে 12 কে যায় 4 বার। এবার আড়াআড়ি গুণ করেন, এই x কে x আর 1 গুণ করে হবে x, এই 4 আর 7 গুণ করে হবে 4 সাথে 28। এক লাইনেই তো সমাধান হয়ে যায় ভাই। আগে যে অঙ্কটা সলভ করলাম এতখানি তো আসারই দরকার নাই, আমি দেখাচ্ছি বারে বারে, এই লাইনেই তো সমাধান হয়ে যায়। কাটাকাটির ক্লাস আমি দেখাইনি যে ইকুয়াল সাইনের দুই পাশে যখন কাটাকাটি করতে হয় তাহলে উপরের সাথে উপরে কাটতে হয়। তাহলে 4 দিয়ে 12 কে কাটলে এটা যাবে 3 বার। এবার আড়াআড়ি গুণ, 4 কে 4, 4 কে 4, x আর 1 গুণ করে x, 5 আর 3 গুণ করে 15। এই লাইনেই তো সমাধান। এই প্রত্যেকটা জিনিসই আপনাকে শিখতে হবে, এগুলো বেসিক। হ্যাঁ, তাহলে এটা তো বুঝছেন। হ্যাঁ, ক্লিয়ার। নেক্সট এখানে কি বলছে? দুইটি সংখ্যার অনুপাত 5:8। বলছে ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? খেয়াল করেন, দুইটি সংখ্যার অনুপাত 5:8। তাহলে এই 5 আর 8 এই অনুপাত দেখে কি আপনার মনে হচ্ছে না এখানে ছোট সংখ্যা, ছোট অনুপাত কোনটা? ছোট অনুপাত হচ্ছে 5। তাহলে এই যে ছোট সংখ্যাটি 65 এটা বলছে, এটা আসলে এই 5 এর কথা বোঝাচ্ছে। তাহলে এই 5 হয়ে গেছে 65। শোনেন, এখানে ছোট অনুপাত 5 আর এখানে ছোট সংখ্যা 65। তাহলে বুঝতে হবে এই 5 অনুপাত এই 65 কি বোঝাচ্ছে। তাহলে 5 হয়ে গেছে 65, কয় গুণ? 13 গুণ। 5 13 তে 65। সুতরাং বড় সংখ্যাটি মানে এই বড় অনুপাতের কথা বোঝাচ্ছে। তাহলে এই বড় অনুপাতটাও 8 গুণ হয়ে যাবে, 13 গুণ হয়ে যাবে। তাহলে 8 গুণ 13, 8 গুণ 13, 3 8 24 এর 4 হাতে 2, 8 8 আর 2 10, 104। তাহলে উত্তর হচ্ছে 104। এই যে এটা 104। খুবই সিম্পল। আর যদি মূল কনসেপ্ট বলেন, তাহলে দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে 5:8। তাহলে 5:8 এটা হলো দুইটা সংখ্যার অনুপাত। হ্যাঁ, আর ছোট সংখ্যাটি হচ্ছে 65। তাহলে এখন আমাকে বলেন ছোট সংখ্যা সামনে লিখবেন না বড় সংখ্যা সামনে লিখবেন? এখানে প্রথম সংখ্যাটা ছোট, সুতরাং এই ছোট সংখ্যাটা প্রথমে লিখতে হবে। ইসটু বড় সংখ্যাটি কত আমি জানি না, ওটা বের করতে বলছে, তাহলে ধরলাম বড় সংখ্যাটা x। ব্যাস, এইবার এটা ক্যালকুলেশন করে x এর মান বের করতে হবে। বোঝা গেছে? দুইটা সংখ্যার অনুপাত 5:8। তাহলে 5:8, এখন এই অনুপাতটা তো ওই সংখ্যা দুইটার অনুপাতের সমান হবে, তাই মাঝখানে ইকুয়াল দিছি। বুঝছেন? তাহলে এই 65 কোথা থেকে পেলাম? এই যে ছোট সংখ্যাটা 65। এখন
এটা 65 সামনে লিখবো নাকি এক্স সামনে লিখবো? যেহেতু 5 হচ্ছে ছোট, এই 8 আর 5-এর মধ্যে ছোট কি 5 না? তাহলে এখানে ছোটটা সামনে আছে, সুতরাং এখানেও ছোটটা সামনে থাকবে। এবার ক্যালকুলেশন করে অঙ্ক করতে হবে। তো 5:8 মানে 5/8, 65:x মানে 65 ডিভাইডেড বাই এক্স। এবার কাটাকাটি করেন, এই 5 দিয়ে 65 কে কাটা যায়, 5 অক্ষে 5, 5 13 65, আর গুণ করেন, এক্স আর অন গুণ করলে হবে এক্স, 8 আর 13 গুণ করলে 8 13 104। ব্যাস, খুবই সিম্পল। কত ভাবে যাবেন, কোনো প্রবলেম নেই। নেক্সট, দুইটি সংখ্যার অনুপাত 4:5, বড় সংখ্যাটি 25 হলে ছোট সংখ্যাটি কত? দেখেন, দুইটি সংখ্যার অনুপাত 4:5। আমি এই যে এখানে যেগুলো দেখাচ্ছি র্যান্ডম প্রবলেমস যেগুলো দিলাম, এগুলো কিন্তু বইয়ে নাই। এগুলো হচ্ছে বইয়ে আমি যে থিওরিগুলো পড়াচ্ছি, সেই থিওরি পড়ানোর পরে আমি কিছু প্রবলেম দেখাবো যেগুলো আপনার প্র্যাকটিসের জন্য, যে আমরা যা করলাম, থিওরি যা পড়লাম, সেগুলো অ্যাপ্লিকেশন করতে পারছি কিনা, বুঝছেন? এগুলো আপনি নিজে তুলে নেবেন, অথবা আমি এটার শীট আলাদা করে দিয়ে দিব, সমস্যা নেই। দুইটি সংখ্যার অনুপাত 4:5, বড় সংখ্যাটি 25 হলে ছোট সংখ্যাটি কত? আমাকে বলেন, এখানে বড় সংখ্যার মান 25, বড় সংখ্যার মান 25, তাহলে এখানে যে অনুপাত দুইটার মধ্যে বড় যে অনুপাতটা, এই বড় অনুপাতটা 25 কে বোঝাচ্ছে। তাহলে বড় অনুপাত এখানে 5 আর বড় সংখ্যাটা 25, তাহলে এই 5 হয়ে গেছে 25, কয় গুণ? 5 গুণ হয়ে গেছে। তার মানে এই 4ও 5 গুণ হয়ে 4 5 20 হয়ে যাবে, তাহলে উত্তর হচ্ছে 20। ঠিক আছে, নেক্সট দেখেন, এখানে কিভাবে করবেন? 4:5, তাহলে 4:5 ইজ ইকুয়াল টু, বড় সংখ্যাটি 25, তাহলে ছোট সংখ্যাটা বের করতে বলছে, ধরে নিলাম ছোট সংখ্যাটা এক্স। এখন প্রশ্ন হচ্ছে, লেখার সময় আমি বড় সংখ্যা সামনে লিখবো না এক্স সামনে লিখবো, এটা ডিপেন্ড করবে এই পাশে কিভাবে আছে। এই পাশে প্রথমে ছোটটা আছে, সুতরাং এখানেও প্রথমে ছোটটা দিতে হবে। তাহলে কোশ্চেনে ছোটটা চাইছে, সুতরাং এক্স হলো ছোটটা, তাই না? তাহলে এক্স কে সামনে দিতে হবে, ইস্ট হচ্ছে 25, বুঝছেন? কারণ এখানে আমার বলছে যে ছোট সংখ্যাটি বের করেন, তার মানে ছোট সংখ্যাটাকে এক্স ধরে নিছি, তার মানে 25 হলো বড় সংখ্যা। তাহলে এখানে অনুপাতে প্রথমটা ছোট, সুতরাং এখানে লেখার সময় প্রথমটা ছোট লিখতে হবে। এবার ক্যালকুলেশন, তাহলে 4:5 মানে 4 ডিভাইডেড বাই 5, x:25 মানে x/25। এখন আপনি আড়াআড়ি গুণ করে দেন, তাহলে আড়াআড়ি গুণ করে কাটাকাটি করেন, এই 5 দিয়ে 25 কাটা যায়, 5 অক্ষে 5, 5 5 25। এবার আড়াআড়ি গুণ করলে এই x আর 1 গুণ করে হবে x, এই 4 আর 5 গুণ করে 4 5 20 হয়েছে। এবার এই কোর্স করেই গণিতের শিক্ষক হতে পারবেন ভাই, ওরকমই পড়াবো, টেনশন করেন না, একটু ধৈর্য ধরেন, আমাকে সময় দিন। এই কোর্স করেই আপনি গণিত পড়াতে পারবেন, ঠিক আছে? খোকন ও মন্টুর আয়ের অনুপাত 9:4, তাহলে খোকন একজন লোক, মন্টু একজন লোক, এদের আয় মানে ইনকামের অনুপাত 9:4। বলছে খোকনের আয় 90 টাকা হলে মন্টুর আয় কত? এবার তাকান, এখানে আমাকে বলেন খোকন এবং মন্টুর আয়ের অনুপাত 9:4, তাহলে এই যে খোকনের আয় যে 90 টাকা, আর এখানে খোকনের আয় কত? খোকনের এই যে প্রথমে খোকনের কথা বলছে, তার মানে প্রথম মানটা খোকনের, তাহলে খোকনের এই 9 টাকা হয়ে গেছে 90। খেয়াল করেন, এটাও খোকনের আয়। তা 9 যে 90 হয়েছে কয় গুণ? 10 গুণ। তাহলে মন্টুর মান ছিল 4, তাহলে মন্টুর এই 4 মানটা হয়ে যাবে 10 গুণ, 4 10 40। এই যে খুবই সিম্পল, আপনি ধরে নেবেন যে ধরি মন্টুর আয় হচ্ছে x টাকা, মন্টুর আয় কত? x টাকা। তাহলে খোকন ইস্টু মন্টু কত? 9:4। তাহলে খোকন, এই যে খোকন ইস্টু মন্টু, খোকন ইস্টু মন্টু ইজ ইকুয়াল টু 9:4। এখন এই খোকনের মান কত? খোকনের মান দিয়েছে 90, তাহলে খোকনের পরিবর্তে বসাবেন 90 ইস্টু মন্টুর মান কত? মন্টুর মান x ধরে নিছেন, তো x ইজ ইকুয়াল টু 9:4। এবার ক্যালকুলেশন করে x এর মান বের করবেন। না সরি, এটা 90 বাই x, 90 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই 4। এই 9 দিয়ে 90 কে কাটা যায়, 9 দিয়ে 9 কে 9, 9 10 90, আড়াআড়ি গুণ করলে x আর 1 গুণ করে হবে x, 4 10 40, তাহলে x এর ভ্যালু হচ্ছে 40। ঠিক আছে, আচ্ছা এটা আপনাদেরকে আমি অলরেডি করাইছি, এটা আমি আপনাদেরকে করাইছি, আপনারা পারবেন, এটা করাইছি একদম হুবহু, এটাই করাইছি। এটাও আপনাদেরকে আমি করাইছি, a/7, b/5, c/4। হ্যাঁ, কি বলছিলাম, যেরকম উপরে ভেরিয়েবল, নিচে যদি এরকম সংখ্যা থাকে, তাহলে অনুপাত সরাসরি 7:5:4 কে একটু আগে করে আসছি। এটাও আপনাদেরকে আমি করাইছি, এখন দেখেন কি বলছে, a ইজ ইকুয়াল টু 1/7, b ইজ ইকুয়াল টু 1/5, c ইজ ইকুয়াল টু 1/4 হলে a:b:c কত? a:b:c, দেখেন আমাদের বের করতে বলছে কি a:b:c ইজ ইকুয়াল টু হোয়াট? এইবার কিন্তু এর ভ্যালু দেওয়া আছে, তাকান এর ভ্যালু দেওয়া আছে 1/7, তার মানে এর a ইকুয়াল টু 1/7।
তাহলে এর পরিবর্তে 1/7 বসা, তাহলে এর পরিবর্তে 1/7 বসালাম ইস টু বির পরিবর্তে 1/5 বসান ইস টু সির পরিবর্তে 1/4 বসান। এখন এই যে এই মানটাকে এখন আপনাকে কি করতে হবে, এটা যেহেতু ভগ্নাংশ অনুপাতে আছে এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করতে হবে। তাহলে ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করার নিয়ম কি, এই নিচের যে মানগুলো আছে তাদের লসাগু দিয়ে সবার উপরে গুণ। তাহলে নিচে আছে 7, 5 আর 4, তাহলে 7, 5, 4 এদের লসাগু কত হবে, যেহেতু এখানে কোনো কমন ফ্যাক্টর নাই, লসাগু এদের গুণফল, অর্থাৎ এদের লসাগু হচ্ছে 7 গুণ 5 গুণ 4। এটা গুণ করে একটা ফলাফল আসবে, সেই সংখ্যা নিয়েও কাজ করতে পারেন হুবহু, বা এই 7 গুণ 5 গুণ 4 এইটা নিয়েই কাজ করেন, মানে সরাসরি এই মানটাই বসান। তাহলে এই যে উপরে দেখেন, এদিকে তাকান, তাহলে উপরে যখন আপনি এই 7 গুণ 5 গুণ 4 এটা বসাবেন, এই নিচের 7 দিয়ে এই 7 কেটে যায়, এই দুইটা গুণ হয়ে 4 5 20 হবে, বোঝা যাচ্ছে? উপরে যখন আপনি এই সংখ্যাটা গুণ করবেন 7 গুণ 5 গুণ 4, এই নিচের 5 দিয়ে এই 5 কেটে এই 7 আর 4 গুণ হয়ে 4 সাথে 28 হবে, ঠিক আছে? এই 7 গুণ 5 গুণ 4 দিয়ে যখন এখানে গুণ করবেন, তখন এই নিচের 4 দিয়ে এই 4 কেটে 5 সাথে 35 হবে। এইগুলো আস্তে আস্তে ডেভেলপ করবে, আর যারা এই পুরো সংখ্যাটা যখন গুণ করবে, গুণ করে একটা সংখ্যা আসবে বড় সংখ্যা, সেটা দিয়ে ভাগ আবার কাটাকাটি করবে, গাধার খাটুনি করবে। কেন ভাই, আমার দরকার কি, এইভাবে রেখে দেই না, এইভাবে রেখে দেই না, এইভাবে রেখে দিলে পরে তো আমি দেখতে পাচ্ছি এই 7 এর সাথে 7 কাটবে, তাই না? 20:28:35, ক্লিয়ার? বুঝছেন ব্যাপারটা, বুঝছেন যে আমি এই তিনটার লসাগু হচ্ছে এই তিনটার গুণফল, তাই এক তিনটার গুণফল করে যে একটা ফলাফল আসবে, সেটা তো একটা বড় সংখ্যা, সেই সংখ্যাটা এখানে রেখে রেখে কাটাকাটি করতে কঠিন লাগবে বা একটু সময় লাগবে, দরকার কি আমি এইভাবেই রাখবো। আমি তো মনে মনে বুঝতেছি যে এই তিনটা জিনিস এখানে গুণ হবে, তখন এই 7 এর সাথে এই 7 কেটে এইটুক থাকবে, এখানে যখন বলবে এই 5 এর সাথে এই 5 কেটে এই 7 আর 4 গুণফল হবে, এখানে যখন দিব তখন এই 4 এর সাথে এই 4 কেটে এই দুটা গুণ হবে, তাই না? একটু ইজি হলো না? হ্যাঁ, নেক্সট 7:5:4c, এটার বেসিক আপনাদেরকে প্রথম ক্লাসে বোঝাইছি, এরকম থাকলে কি হবে, এটার বেসিক প্রথম ক্লাসে বোঝাইছি, মনে করে দেখেন, এই জন্য এখন আর দেখাবো না, প্রথম ক্লাসে এটার বেসিক বুঝাইছি। এই যে এই সামনের সংখ্যাগুলোর যেহেতু আমি বোঝাইছি এখন দেখাচ্ছি না, এটার বেসিকও প্রথম ক্লাসে বোঝাইছি, যা প্রথম ক্লাসে দেখাইছি সেগুলো এখানে দেখাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন কি বলছে, a:b = 3:2 এবং b:c = 3:2 হলে a প্লাস b ইস টু b প্লাস c এর মান কত, কি নির্ণয় করতে বলছে? a প্লাস b ইস টু b প্লাস c। আচ্ছা, তাহলে a প্লাস b ইস টু b প্লাস c বের করতে যদি বলে, আপনি তাকান, তাহলে প্রথম কাজ কি, প্রথম হচ্ছে এই যে a ইস টু b দেওয়া আছে, b ইস টু c দেওয়া আছে, এই দুইটা অনুপাতকে ব্যবহার করে আগে a ইস টু b ইস টু c ধারাবাহিক অনুপাত প্রস্তুত করতে হবে। দেখেন a ইস টু b কত, 3:2, b ইস টু c কত, b ইস টু c কত, 3:2। আগে আপনাকে যেহেতু আমাকে এই যে যেটা বের, এদিকে তাকান, আমাকে যেটা বের করতে বলছে, তাকান প্লিজ, যেটা বের করতে বলছে তার মধ্যে a আছে, b আছে, c আছে, সুতরাং এই মানটা বের করতে গেলে আমার a b c তিনটা মানই লাগবে, তার মানে আমাকে a b c এর ধারাবাহিক অনুপাত প্রস্তুত করতে হবে। অনেকে বলে কেন ভাই, আমি যদি ধারাবাহিক অনুপাত প্রস্তুত না করে আমি যদি a এর মান, এদিকে তাকান, a এর মান হিসেবে 3 বসাই দিব, b এর মান হিসেবে 2 বসাই দিব, আরে ভাইয়া b এর মান তো এখানে 2, আবার b এর মান যে এখানে 3, তাহলে বীর মান তো দুই জায়গায় দুই রকম, তাহলে বীর কোন মানটা বসাবেন তাই বলেন? এই জন্য আগে এদের ধারাবাহিক অনুপাত প্রস্তুত করতে হয়, আর এর জন্য এই বি এর মান দুই জায়গায় সমান করতে হয়, প্রথম ক্লাসে বলছিলাম। বুঝছেন এবার? তাহলে এখান থেকে আগে a:b:c তৈরি করতে হবে। তাহলে a:b:c কেমনে তৈরি করবেন? a:b:c, এই যে দর নিয়ম, প্রথমে এই দুইটা গুণ 3 3 9, তারপর আর গুণ 3 2 6, তারপর আবার এই দুইটা গুণ, ঠিক আছে? তার 9:6:4, এই যে 9:6:4 পেয়ে গেছেন, এবার এখানে মান বসাবেন। তাহলে প্রথম হচ্ছে a প্লাস b, তাহলে অতএব a প্লাস b ইস টু b প্লাস c। এইবার a b c এর মান বসান, তাহলে এর মান কত 9 প্লাস b এর মান কত, b এর মান 6 ইস টু b এর মান কত, b এর মান 6 প্লাস c এর মান কত 4, তাহলে 9 6 15, এই যে 15, তাহলে 15 ইস টু 6 4 10, 15 ইস টু 10, 15:10 অনুপাতের রাশিগুলোকে সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়, মানে ক্ষুদ্রতম আকারে প্রকাশ করতে হয়। হ্যাঁ, তাহলে যেহেতু 15 আর 10 এর মধ্যে কমন কিছু আছে, তাহলে কেটে দিতে হবে। এখানে কমন আছে 5, 5 দিয়ে কাটা যায়, দেখছেন? 15 কে 5 দিয়ে কাটলে যাবে 3 বার, 10 কে 5 দিয়ে কাটলে 2 বার, তাহলে 3:2, তাহলে আমাদের উত্তর হচ্ছে 3:2। ওকে, 3:2। নেক্সট, আচ্ছা নেক্সটের এই দুটো অঙ্ক একটু জটিল টাইপের, এই দুটো করাবো পরে, এই দুটো পরে করাবো, এই দুটো পরে, এটাও পরে করাবো।
এটাও পরে করাবো, কারণ এইগুলোর থিওরি পড়াই তারপরে আমার মনে থাকবে, সমস্যা নেই। আচ্ছা, এটা আপনারা পারবেন সবাই। দ্য রেশিও অফ 1/4 টু 3/5, তার মানে দ্য রেশিও মানে অনুপাত, কার অনুপাত? এইটার সাথে এইটার অনুপাত, এইটার সাথে এইটার অনুপাত, মানে এইটা অনুপাত এইটা, এই 2 মানে হচ্ছে ইস 2, বুঝছেন? 2 মানে সাথে, মানে এইটার সাথে কার? এইটার অনুপাত। তার মানে 1/4 ইস টু কি 3/5। এটা দুই ভাবে করা যায়। এটা হচ্ছে আপনি এই ইস 2 মানে তো ভাগ, অর্থাৎ 1/4, এই ইস 2 মানে কিন্তু ভাগ, ভাগ মানে এরকম 3/5, 1/4 ইস টু এই 5 চলে যাবে উপরে, নিচে হচ্ছে 3, তাহলে উপরে হচ্ছে 5 আর নিচে কত? 3 4 12, তাহলে 5 ডিভাইডেড বাই 12, এই যে 5:12, ঠিক আছে? তাহলে উত্তর এটা। অথবা একটু আগে আমরা শিখে আসলাম কি, একটু আগে শিখে আসলাম এই যে ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করার নিয়ম। তাহলে এই ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করতে হলে এই যে হরে যে মান আছে, এই যে এই দুটার লসাগু দিয়ে উপরে গুণ, তাহলে 20 আর 5 এর লসাগু কত? সরি, 4 আর 5 এর লসাগু 20, 20 দিয়ে উপরে গুণ করেন। তাহলে এখানে 20 দিয়ে যখন গুণ করবেন, সেই 20 কে 4 দিয়ে কাটলে 5 বার যাবে ইস 2। এই 20 দিয়ে যখন এখানে গুণ করবেন, সেই 20 কে 5 দিয়ে কাটলে 4 বার যাবে, সেই 4 এর সাথে 3 গুণ করলে 12, তাহলে 5:12। খুবই সিম্পল, ঠিক আছে? ওকে, আচ্ছা নেক্সট এটা কথা হবে বলেন। দ্য রেশিও অফ 1/5 টু 2/7, তার মানে 1/5 এর সাথে 2/7 এর অনুপাত কত? তাহলে 1/5 অনুপাত 2/7, তো এই অনুপাত মানে ভাগ, তার মানে 1/5, এই অনুপাত মানে পুরো, এই যে পুরোটাকে ভাগ কত দিয়ে? 2/7 দিয়ে। তাহলে 1/5 এটাকে উল্টাই দিলে উপরে যাবে 7, নিচে হচ্ছে 2, তাহলে উপরে থাকলো 7, নিচে কত? 5 2 10, তাহলে 7/10 মানে 7:10, 7:10 আছে অপশনে। 1/5 টু 2/7, 1/5 2/7, 7:10 তো অপশন নেই, অপশন না থাকলে ভুল আছে, ভুল আছে। এটা 7:10 হবে, এটা 7:10 হবে, ঠিক আছে? 7:10 অপশনে নাই, ভুল আছে। হ্যাঁ, 7 আর 10 কে তো কাটা যায় না, সুতরাং 7:10 উত্তর। এখন এই 1/5 ইস টু 2/7, এটা যদি আপনি করতে যান ভগ্নাংশ অনুপাত, এটা ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করতে হয় কিভাবে? এই যে 5 আর 7 এদের লসাগু দিয়ে উপরেও গুণ, উপরেও গুণ। 5 আর 7 এর লসাগু 35, 35 দিয়ে যখন উপরে গুণ করবেন, এই 35 কে 5 দিয়ে কাটলে 7 হবে, 35 দিয়ে যখন উপরে গুণ করবেন, 35 কে 7 দিয়ে কাটলে 5 হবে, সেই 5 এর সাথে 2 গুণ করলে 10 হবে, 7:10। ভুল আছে, ঠিক আছে? দেখেন নেক্সট। আচ্ছা, এটাও পরে করাবো, টেনশন করেন না, এগুলো সব পরে করে দেবো, একটাও বাদ যাবে না। এটা আপনাদেরকে করাইছি অলরেডি, হ্যাঁ, এটা করাইছি অলরেডি, এটাও আপনাদেরকে করাইছি, না এটা করানো হয়নি, এটা করানো হয়নি, এটা করাবো, হ্যাঁ করাবো। এটা আপনাদেরকে করাইছি অলরেডি আজকের ক্লাসে। আচ্ছা, এটার উত্তর কথা হবে বলেন তো, এটার উত্তর কথা হবে, এটা ইন্টারেস্টিং অঙ্ক, এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ, দেখি কে পারে উত্তর দিতে। এটা কত হবে? আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন এবং আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। দেখেন, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর এবং পি প্লাস আর ইজ ইকুয়াল টু কিউ হলে হোয়াট ইজ দ্য রেশিও অফ পি টু আর? কার কার রেশিও চাইছে বলেন তো? পি এর সাথে আর এর রেশিও চাইছে, মানে পি টু আর মানে পি ইস টু আর। এদিকে তাকান প্লিজ, সবাই মনোযোগ দেন, এই টাইপের কোশ্চেন আসলে অনেকে ভেবা চাকা খেয়ে যাবে। পি ইস টু আর মানে বুঝতেই পারছেন, পি ডিভাইডেড বাই আর, এটা কত? এটা চাইছে না, পি ডিভাইডেড বাই আর বের করতে বলছে। তাহলে আপনাকে আমি বলছিলাম যে কোনো একটা সমীকরণ থেকে যদি আমরা এরকম অনুপাত বের করতে চাই, সেক্ষেত্রে একই টাইপের রাশিগুলো একপাশে নিয়ে যেতে হবে। এখন পি আর আর এর অনুপাত বের করতে বললে পি এবং আর এর সাথে রিলেশন আছে এরকম একটা অনুপাত তো দেখতে হবে, তাই না? এরকম একটা ইকুয়েশন দেখতে হবে। এখন এখানে আছে, দেখেন এখানে কিন্তু পি এবং আর আছে, আবার এখানেও কিন্তু পি এবং আর আছে, সাথে কিউ আছে। ঝামেলা বাঁধাইছে কি? ঝামেলা কিউ বাঁধাইছে। কিন্তু আমাকে যদি পি এবং আর এর অনুপাত তৈরি করতে হয়, তাহলে সে এমন একটা সমীকরণ নিতে হবে যেখানে পি এবং আর এর বাইরে কিছু থাকবে না। মনোযোগ দেন, এমন একটা সমীকরণ নিতে হবে যেখানে পি এবং আর এর বাইরে কিছু থাকবে না। কিন্তু এখানে পি এবং আর এর বাইরে কিউ আছে,
সুতরাং কিউকে সরাতে হবে। আপনি এটা নিয়েও কাজ করতে পারেন, এটা নিয়েও কাজ করতে পারেন। এটা নেন, পি প্লাস আর ইজ ইকুয়াল টু 2q। আপনাকে যদি পি এবং আর এর অনুপাত তৈরি করতে হয় তাহলে এখান থেকে কিউ সরাতে হবে। কিভাবে সরাবো? অন্য আর একটা ইকুয়েশন থেকে কিউ এর মান বের করে সেই মানটা এখানে বসাই দিলে কিউ আউট হয়ে যাবে। তাহলে এই সমীকরণ থেকে কিউ এর মান বের করবেন। এখানে কি আছে? পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর। এখান থেকে কিউ এর মান বের করেন, তাহলে কিউ রেখে দেন। এটা হচ্ছে আর, এই পি এই পাশে যোগ আছে, এই পাশে বিয়োগ হবে। এই যে কিউ এর মানটা বের হয়েছে, এই কিউ এর মানটা এখানে বসাই দিলে কিউটা ভ্যানিশ হয়ে গেল। বুঝছেন? যেহেতু পি আর আর এর মধ্যে অনুপাত চাইছে, সুতরাং পি এবং আর ছাড়া অন্য কোনো কিছু রাখা যাবে না। তাহলে কিউ সরাতে হবে। তাহলে কিউ সরাতে হবে কিভাবে? অন্য ইকুয়েশন থেকে কিউ এর মান বের করে এখানে বসাই দিতে হবে। এই কিউ এর পরিবর্তে যে এখানে বসান, তাহলে এটা হচ্ছে পি প্লাস আর ইজ ইকুয়াল টু 2 ইন্টু কিউ এর ভ্যালু হচ্ছে আর মাইনাস পি। এইবার দেখেন, তাহলে পি প্লাস আর ইজ ইকুয়াল টু 2 দিয়ে গুণ করলে 2r মাইনাস 2p। এবার দেখছেন, এবার আমরা কি সেই ইকুয়েশনের নিয়ম, পি গুলো এক পাশে নিয়ে আসবেন, আর গুলো এক পাশে নিয়ে যাবেন। তাহলে এই পাশে পি আছে থাকলো, এই মাইনাস 2p এই পাশে আসলে প্লাস 2p, এই পাশে 2r আছে থাকলো, এই প্লাস আর এই পাশে মাইনাস আর। তাহলে পি প্লাস এটা হচ্ছে 3p ইজ ইকুয়াল টু 2r থেকে আর গেলে আর। যেহেতু পি এবং আর এর অনুপাত বের করবেন, পি এই পাশে থাকলো, আর এই পাশে কিন্তু কিছু নাই, মানে কিন্তু এর সাথে 1 গুণ আছে মনে মনে। তাহলে আর এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে। এই পাশে কিছু নাই মানে 1, আর 3 এই পাশে গুণ ছিল, ভাগ হলো এই পাশে যায়। তাহলে পি বাই আর ইকুয়াল টু 1/3 মানে 1:3। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেকে বুঝতে পারবে না যে কি করবে। যেহেতু আমাকে পি এবং আর এর অনুপাত চাইছে, তাহলে একটা সমীকরণ নিব, সেখান থেকে পি এবং আর ছাড়া বাকি যা ছিল সেটা সরাই দিতে হবে। পি এবং আর ছাড়া আছে কিউ, তাহলে কিউ সরাতে হবে। তাহলে কিউ কিভাবে সরাবো? অন্য ইকুয়েশন থেকে কিউ এর মান বের করে সেটা ওখানে বসাই দিলে কিউটা রিপ্লেস হয়ে গেল। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখানে কি বলছে? 4x ইজ ইকুয়াল টু 5y এবং 2z ইজ ইকুয়াল টু 3y, দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ x টু z? কি চাইছে বলেন? হোয়াট ইজ দ্য রেশিও অফ x টু z, মানে x ইজ টু z। তাহলে x ইজ টু z যদি আপনাকে বের করতে হয়, এইখান থেকে আপনি কি পাবেন? এখান থেকে x এবং y এর মধ্যে রিলেশন পাবেন, অনুপাত। এখানে থেকে z এবং y এর মধ্যে অনুপাত পাবেন। দেখেন 4x ইজ ইকুয়াল টু 5y, এখান থেকে x ইজ টু y তৈরি করেন। তাহলে এখানে x থাকলো, y এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, এই পাশে 5 ছিল থাকলো, ভাগ দিলাম, এই 4 এই পাশে গুণ ছিল, ভাগ হলো। তাহলে x ইজ টু y ইজ ইকুয়াল টু 5 ইজ টু 4। ব্যাস, আমি x ইজ টু y বের করে ফেলছি। এবার 2z ইকুয়াল টু 3y, 2z ইজ ইকুয়াল টু 3y। এখান থেকে আমি এই ওয়াইটাকে এই পাশে রাখি, মানে আমার যেহেতু ওয়াইটা কমন আসে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, ওয়াইটাকে এই পাশে নিয়ে আসেন, মানে 3y ইজ ইকুয়াল টু 2z, যাতে y ইজ টু z বের হয়। এবার এই পাশে ওয়াই থাকলো, মানে ইকুয়েশনটা ঘুরাই দিলাম, এই 3y কে এই পাশে আনলাম, 2z কে ওই পাশে নিলাম, ওয়াই এই পাশে থাকলো রাখলাম, z এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হলো, ইজ ইকুয়াল টু এই পাশে থাকলো 2, এই 3 এই পাশে গুণ ছিল, এই পাশে ভাগ হলো। তার মানে y ইজ টু z এর ভ্যালু পেয়ে গেছি কত? 2:3। এই y ইজ টু z এখানে এখন নিয়ে আমি আগে ধারাবাহিক অনুপাত প্রস্তুত করে ফেলবো। তাহলে এখানে নেন, তাহলে y ইজ টু z ইজ ইকুয়াল টু কত? 2:3। তাহলে এখন দয়ের নিয়ম, এই যে x ইজ টু y ইজ টু z, দয়ের নিয়ম, প্রথমে এই দুইটা গুণ, এখানে কমন রাশি কিন্তু y। কেন y কে সামনে আনলাম? কারণ এই যে কমন রাশিটা যে y, a ইজ টু b ইকুয়াল টু b ইজ টু c লিখি না, এখানে সেরকম ভাবে দেওয়া নাই, আমি সাজাই নিচ্ছি। দয়ের নিয়ম, তাই এই দুইটা গুণ করলে 5 দুগুণী 10, আড়াআড়ি গুণ করলে 4 দুগুণী 8, এবার আবার সোজা গুণ করলে 3 4 12, তাহলে 10 ইজ টু 8 ইজ টু 12, 10 ইজ টু 8 ইজ টু 12। এদেরকে আবার কাটাকাটি করা যায়, দেখেন কাটাকাটি করার সুযোগ আছে, খেয়াল করছেন? আমার চাইছে কি x ইজ টু z, তাহলে x হচ্ছে এইটা, z হচ্ছে এইটা, তাহলে x মানে প্রথমটা, z মানে এইটা, তাহলে হতে হবে x ইজ টু z ইজ ইকুয়াল টু 10 ইজ টু 12, 10 ইজ টু 12। কাটাকাটি করার সুযোগ আছে 2 দিয়ে, 5 দুগুণী 10, 6 দুগুণী 12, 5 ইজ টু 6, 5 ইজ টু 6, সি নাম্বার অপশন ইজ রাইট, সি নাম্বার অপশন রাইট। ক্লিয়ার ব্যাপারটা? 5 ইজ টু 6। কোথায় বোঝেন নাই বলেন তো? স্বপ্নীল বিশ্বাস, সরি সন্দীপ বিশ্বাস, সরি ভাইয়া, কিছু মনে করেন না। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনাদেরকে আমি বুঝাইছিলাম যে অনুপাতের এই ধারাবাহিকের পুরো ধারাবাহিক অনুপাতটা যদি না চাই, শুধু প্রথমটা আর শেষটা চাই, সেক্ষেত্রে কি করতে বলছিলাম বলেন তো? সেক্ষেত্রে বলছিলাম এই প্রথমটা পাবেন এই প্রথমগুলা গুণ করে, শেষটা পাবেন এই শেষগুলা গুণ করে। তাহলে প্রথমগুলা মানে কি? 5 আর 2 গুণ করলে কত হবে? 10, আর শেষগুলা মানে এই যে এই দুটা, 3 4 কত? 12, এই যে 10 ইজ টু 12, যেটা আমার এই যে ধারাবাহিকভাবে বের হয়েছিল, ওই পুরোটা না করলেও চলবে। যদি প্রথমটা আর শেষটা চাই, যে মানগুলো দেওয়া আছে তার প্রথমটা আর শেষটা চাই, সেক্ষেত্রে প্রথমটার মানে এগুলা গুণ করে পাবেন, শেষটার মানে এগুলা গুণ করে পাবেন। এখন 10 আর 12 এর মধ্যে যেহেতু কাটাকাটি করা যায়, অনুপাতকে সবসময় ক্ষুদ্রতম আকারে প্রকাশ করতে হয়,
কাটাকাটি যেহেতু করা যায় 2 দিয়ে, 5 দুগুণী 10, 6 দুগুণী 12, 5:6। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, এই যে দেখেন, ইফ x is to y is to z, sorry, x, y, z are positive integers and 4x is equal to 3y is equal to 5z, then what is the smallest value of x plus y plus z? very important, very important একটা কোশ্চেন। এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসলে অনেকেই বুঝবেই না কি চাইছে। very ইম্পর্টেন্ট। দেখেন এখানে আপনাকে একটা জিনিস চাইছে, সেটা হচ্ছে দেন হোয়াট ইজ দ্য স্মলেস্ট ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তার মানে এক্স এবং ওয়াই এবং জেড এর যোগফলের সর্বনিম্ন মান, স্মলেস্ট ভ্যালু, সর্বনিম্ন মান চাইছে। এখন আপনাকে যদি কখনো এরকম, একটু তাকাবেন প্লিজ, যদি কখনো এরকম রিলেশন এক্স ওয়াই জেড এ বি সি এদের মধ্যে যদি এরকম রিলেশন দেওয়া থাকে, হ্যাঁ, এবং আপনাকে যদি বলে ওদের যোগফলের সর্বনিম্ন মান, স্মলেস্ট ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আপনারা আমাকে বলেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এদিকে তাকান, এই যোগফলের সর্বনিম্ন মান কখন হবে? প্লিজ একটু রেসপন্স করেন। এই যোগফলের ভ্যালুটা সর্বনিম্ন কখন হবে বলেন তো? যদি আমি এক্স এ এক্স ওয়াই এবং জেড এর ভ্যালুগুলো যখন সর্বনিম্ন হবে তখনই তো এই যোগফলটা সর্বনিম্ন হবে, তাই না? তাই না? সহজ সিম্পল ব্যাপার। কারণ আপনি এই এক্স ওয়াই আর যোগ, এক্স ওয়াই এবং জেড যোগ করে মিনিমাম ভ্যালু, সর্বনিম্ন ভ্যালু কখন পাবেন? যখন এক্স এর ভ্যালু সর্বনিম্ন হবে, ওয়াই এর ভ্যালু সর্বনিম্ন হবে, জেড এর ভ্যালু সর্বনিম্ন হবে, তখন এদের যোগফলটাও মিনিমাম হবে। তার মানে আপনাকে এখন এক্স ওয়াই আর জেড এর সর্বনিম্ন ভ্যালুটা বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এক্স ওয়াই আর জেড এর সর্বনিম্ন ভ্যালুটা আসলে কত? মনে রাখবেন কতগুলো রাশির অনুপাতের যে মানগুলো হয় না, সেই অনুপাতের মানটাই হচ্ছে ওদের সর্বনিম্ন মান। আমি এটা বুঝাবো একটু পরে। দেখেন কতগুলো রাশির অনুপাতের যে মানটা হয়, সেই অনুপাতের মানগুলোই হচ্ছে ওই রাশিগুলোর সর্বনিম্ন মান। তার মানে এক্স এর সর্বনিম্ন মান, ওয়াই এর সর্বনিম্ন মান, জেড এর সর্বনিম্ন মান, মানে এক্স ওয়াই আর জেড এর যে অনুপাত বের করব, সেই অনুপাত থেকে যে মান আসবে না, সেই মানগুলাই হচ্ছে এক্স ওয়াই জেড এর সর্বনিম্ন মান। কেন হয় আমি বুঝাবো। তাহলে এই টাইপের কোশ্চেন যখন আসবে, আপনার প্রথম কাজ হচ্ছে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এইটা প্রস্তুত করা, প্রথম কাজ। এর জন্য রিলেশন দিয়ে আছে, দেখেন, ইফ এক্স ওয়াই আর জেড পজিটিভ ইন্টিজার্স, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, পজিটিভ মানে ধনাত্মক, ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে এক্স এবং ওয়াই এবং জেড হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে ভগ্নাংশ হবে না। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখেন তাহলে কি দেওয়া আছে, 4x ইজ ইকুয়াল টু 3y ইজ ইকুয়াল টু 5z। এরকম কোনো কিছু যদি দেওয়া থাকে, সেখান থেকে কি আপনি এক্স ইস টু ওয়াই ইস টু জেড প্রস্তুত করতে পারবেন না? প্রথম ক্লাসে বোঝাইনি? কি বলছিলাম? বলছিলাম এই যে এর সাথে যে সহগগুলো আছে, এই সহগগুলোর লসাগু নিতে হবে, মনে আছে? তাহলে 4, 3 আর 5 এদের লসাগু নিতে হবে। তাহলে 4, 3 আর 5 এর লসাগু কত? 4, 4, 3, 5 এদের লসাগু কত? যেহেতু কোনো কমন ফ্যাক্টর নাই, লসাগু সরাসরি গুণফল। 3, 4, 12, 5, 12 তে 60, লসাগু হচ্ছে 60। তাহলে এই এক্স এর মান কেমনে পাবেন? এই এক্স এর মান পাবেন, মনে আছে? এখান থেকে এক্স ইস টু ওয়াই ইস টু জেড সরাসরি বের করে দিছিলাম। কিভাবে? এই এক্স এর মান কেমনে পাবেন বলেন? এক্স এর মান কেমনে পাবেন? এই যে লসাগু 60, এই লসাগু 60 কে সহগ দিয়ে ভাগ, লসাগু 60 কে এই সহগ 4 দিয়ে ভাগ করলে 4, 15, 60, এটাই হলো এক্স এর মান। তার মানে এক্স এর মান 15 ইস টু ওয়াই এর মান কেমন পাবেন? এই যে লসাগু, এই যে 3 জনের যে লসাগু বেরিয়েছে না, এই লসাগুকে এই ওয়াই এর সহগ 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60 কে যদি 3 দিয়ে ভাগ করেন কত বের হয়? 20। এটাই হচ্ছে ওয়াই এর মান। ইস টু জেড এর মান কেমনে পাবেন? এই যে জেড এর সহগ 5, এই লসাগু 60 কে এই জেড এর সহগ 5 দিয়ে ভাগ, তাহলে 60 কে 5 দিয়ে ভাগ করলে 5, 12 তে 60, 12 হয়। ওইটাই হচ্ছে জেড এর মান। এই যে এরকম যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এই অনুপাতটা কেমনে বের করতে হয় গত ক্লাসের পড়া। তাহলে আমরা কি করে ফেললাম? আমরা এক্স ইস টু ওয়াই ইস টু জেড বের করে ফেলছি। এই যে এক্স এর সর্বনিম্ন মানটাই 15, ওয়াই এর সর্বনিম্ন মানটাই 20, জেড এর সর্বনিম্ন মানটাই 12। মানে কতগুলো রাশির সর্বনিম্ন মান, ওদের অনুপাতের যে মান বেরোবে ওইটাই ওদের সর্বনিম্ন মান। সুতরাং আমাদেরকে যে বলছে স্মলেস্ট ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার মানে ওই 3 জনের স্মলেস্ট ভ্যালু বের করতে গেলে, এদিকে তাকান, এই 3 জনের স্মলেস্ট ভ্যালু বের করতে গেলে এক্স এর স্মলেস্ট ভ্যালু মানে এই যে অনুপাতের যে মানটা বেরোছে সেটাই, ওয়াই এর স্মলেস্ট ভ্যালু। তাহলে এই যোগফলের স্মলেস্ট ভ্যালু কখন বেরোবে? যখন এক্স ওয়াই জেড এই 3 জনের ভ্যালুটা সর্বনিম্ন নিব। এক্স এর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 15, ওয়াই এর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 20, জেড এর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 12। তাহলে 15 আর 20 কত? 35, 35 আর 12 কত? 47। তাহলে উত্তর হচ্ছে 47, 47। বোঝা গেছে?
তাই বুঝাইছিলাম দোয়া করার জন্য, দয়ের নিয়ম করার জন্য তো ওয়াই এর মান সমান করার দরকার নাই, দোয়ার নিয়ম অ্যাপ্লাই করলে ওয়াই এর মান সমান করার দরকার নাই, তাই না? দোয়ার নিয়মে কোনো মান সমান করা লাগবে না সরাসরি, আর সমান করলে তো দোয়ার নিয়ম অ্যাপ্লাই করা লাগবে না। এখন আমার প্রশ্ন আছে, এখানে একটা কথা বলি। এখন অনেকে বলে যে ভাই ভাই এই অনুপাতের মানটাই যে সর্বনিম্ন মান এক্স ওয়াই জেড এর, এটা কি করে বুঝলেন? এইবার আপনাদেরকে এক দারুণ জিনিস শেখাবো। ধৈর্য ধরতে হবে, ধৈর্য না থাকলে হবে না ভাই, ধৈর্য থাকতে হবে। কোনো জিনিস সুন্দরভাবে বুঝতে হলে ধৈর্য থাকতে হয়, আমাদের বেশিরভাগ মানুষের ওই ধৈর্যটা নাই। আপনাদেরকে আমি যদি বলি, এদিকে তাকান প্লিজ, মনে করেন এক্স এর মান 15, ওয়াই এর মান 25, আমি দুইটা জিনিস দিয়ে বোঝাচ্ছি। ওয়াই এর মান 25, এটা হচ্ছে এক্স এর অ্যাকচুয়াল মান, ওয়াই এর অ্যাকচুয়াল মান। এখন আপনাকে যদি বলা হয় এক্স ইস টু ওয়াই করেন তো, এক্স ইস টু ওয়াই, এক্স ইস টু ওয়াই, এদিকে তাকান প্লিজ, বুঝতে পারবেন কেন আমি বলতেছি যে অনুপাতের এই মানগুলাই হচ্ছে এক্স ওয়াই জেড এর সর্বনিম্ন মান। অনুপাত মানে কি ভাগ করা না? ইয়েস, তাহলে এক্স মানে 15, অনুপাত মানে ভাগ, ওয়াই মানে 25। এইবার তাকান অনুপাত, এদিকে তাকান প্লিজ, এদিকে। অনুপাতের রাশিগুলোকে সর্বনিম্ন আকারে প্রকাশ করতে হয়, এই জন্য এদেরকে যদি কাটাকাটি করা যায়, কাটাকাটি করতে হবে। 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে 25 যাবে 5 বার, 5 দিয়ে 15 3 বার। তার মানে এক্স ইস টু ওয়াই ইজ ইকুয়াল টু 3:5। এদিকে তাকান প্লিজ। তার মানে এক্স এর অ্যাকচুয়াল ভ্যালু হলো 15, কিন্তু এক্সটা অনুপাতে এক্সটা 3। খেয়াল করে দেখেন, এই যে এদেরই অনুপাত কিন্তু বের করছি। ওয়াই এর অ্যাকচুয়াল ভ্যালু হলো 25, কিন্তু ওয়াই অনুপাতে হচ্ছে 5। কেন এরকম হলো? কেন এরকম হলো? কারণ অনুপাত করার সময় এই দুইজনের মধ্যে যে কমন যে রাশিটা ছিল, সেই রাশিটা কেটে দিছি। কেটে দিয়ে আমি এই দুজনকে সর্বনিম্ন আকারে প্রকাশ করছি। এর চেয়ে নিম্ন আকারে এক্স ওয়াই কে প্রকাশ করা সম্ভব না। এই কথাই কিন্তু বারে বারে বলতেছিলাম যে অনুপাত করলে এদেরকে সর্বনিম্ন আকারে, এখানে কাটাকাটি করে সর্বনিম্ন আকারে প্রকাশ করি, অর্থাৎ এক্স আর ওয়াই এর ভ্যালু এর চেয়ে নিচে হওয়া সম্ভব না। তাহলে এই যে এই দুইজনকে যে কাটাকাটি করছিলাম, কত দিয়ে? 5 দিয়ে কাটাকাটি করছিলাম, বুঝতে পারছেন? ইয়েস। তার মানে এই যে এক্স আর ওয়াই এর যে অনুপাতের রাশি, এদেরকে ওই 5 দিয়ে, যা দিয়ে কাটছিলাম সেই 5 দিয়ে এদেরকে গুণ করলে অ্যাকচুয়াল সংখ্যাগুলো পাবেন। তার মানে এক্স আর ওয়াই এর এই অনুপাত থেকে আপনি কখনোই বুঝতে পারবেন না যে এক্স আর ওয়াই এর অ্যাকচুয়াল মান কত। এক্স আর ওয়াই এর অ্যাকচুয়াল মানটা হচ্ছে, খেয়াল করেন, এক্স আর ওয়াই এর অ্যাকচুয়াল মানটা হচ্ছে কি, কেমন বলেন তো? এক্স আর ওয়াই এর অ্যাকচুয়াল মানটা হচ্ছে এদের সাথে কিছু একটা গুণ করে অ্যাকচুয়াল মান পাওয়া যাবে। সেই কিছু একটা গুণ কোনটা? ওই যে অনুপাত করার সময় কাটাকাটি করে যেটা হয়েছে। যেমন এই যে এখানে 5 গুণ করতে হবে, 3 5 15, 5 5 25। ক্লিয়ার ব্যাপারটা? এখন আমি যদি বলি এক্স এর মান ভাইয়া এক্স এর মান 18, ওয়াই এর মান মনে করেন যে 30, এই দুইটার অনুপাত করেন তো, এই দুইটার অনুপাত করেন তো। এখান থেকে এক্স ইস টু ওয়াই বের করেন তো। এক্স ইস টু ওয়াই 18 ডিভাইডেড বাই 30, কাটাকাটি করেন, 6 দিয়ে কাটা যায়, 5 6 30, সরি 5 6 30, ও সরি 6 দিয়ে কাটবো, 6 দিয়ে কাটলে 5 বার, 6 দিয়ে কাটলে 3 বার, তাহলে কত হলো? 3:5। দেখেন এক্স এর এবং ওয়াই এর মান 18 আর 30 হলেও এদের অনুপাত কিন্তু 3:5 হচ্ছে। দেখেন এখানেও কিন্তু এক্স ওয়াই এর অনুপাত 3:5। তার মানে এক্স আর ওয়াই এর অনুপাত 3:5। এইটা দেখে কি আমি সরাসরি বলতে পারি যে সংখ্যাগুলা 15 আর 25 হবে? কেন, সংখ্যাগুলা 18 আর 30 হলেও তো অনুপাত 3:5 আসতেছে। ইয়েস, তার মানে হচ্ছে এক্স আর ওয়াই এর মিনিমাম ভ্যালু 3 আর 5 এর বাইরে অন্য কিছু হওয়া সম্ভব না, কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু অনেক কিছু হতে পারে। কারণ দেখেন, যার অনুপাত 3:5 সেই সংখ্যাগুলোর মান 15 25 হয়, যার অনুপাত 3:5 সেই সংখ্যাগুলোর মান 18 30 হয়। এটা ডিপেন্ড করতেছে অনুপাত করার সময় আসলে কাটছি কত দিয়ে। সেই সংখ্যাটা জানলেই আমি বুঝতে পারবো যে আসলে অ্যাকচুয়াল সংখ্যাগুলো কত। কিন্তু তার মানে কি? তার মানে হচ্ছে দুইটা সংখ্যা, কতগুলো সংখ্যার অনুপাতের যে রাশিগুলো থাকে, সেই রাশিগুলোর সাথে কিছু না কিছু গুণ করে করে আমরা এই সংখ্যাগুলো পাবো। কিন্তু কত গুণ করবো এটা আমি বলতে পারছি না, অনেক কিছু গুণ হতে পারে। তার মানে এই 3 আর 5 এর সাথে যদি আমি 2 গুণ করি, তাহলে 2 গুণ করলে 3 দুগুণী 6, 5 দুগুণী 10, তার মানে সংখ্যা দুইটা 6 10 হতে পারে। দেখেন তাদের অনুপাত 3:5। এটার সাথে যদি 3 গুণ করি, 3 3 9, 3 5 15, মানে সংখ্যা দুইটা 9 15 হতে পারে। আর এদের সাথে 1 গুণ করি, 1 গুণ করা যায়, তাহলে 3 এর সাথে 1 গুণ করলে 3 হয়, 5 এর সাথে 1 গুণ করলে 5 হয়। তার মানে সংখ্যা দুইটা 3 5 হতে পারে। তার মানে সংখ্যা দুইটা মিনিমাম 3 5 আর ম্যাক্সিমাম অনেক কিছু, এদের সাথে 1 2 3 4 5 6 7 অনেক কিছু হতে পারে। কথা কি বুঝছেন? তার মানে আমরা কতগুলো সংখ্যার
অনুপাতে যে প্রকাশ করি এই মানগুলো হচ্ছে এদের সর্বনিম্ন মান হতে পারে, কিন্তু এদের ম্যাক্সিমাম মান সেটা অনেক কিছু হতে পারে। এদের সাথে 2 3 4 5 6 7 8 9 10 গুণ করে অনেক কিছু হতে পারে। আপনারা কি বুঝছেন ব্যাপারটা? বুঝছেন কনসেপ্টটাকে? বুঝছেন? তার মানে হচ্ছে কতগুলো সংখ্যার অনুপাতের যে ভ্যালুগুলো আসে সেই ভ্যালুগুলো হচ্ছে ওই সংখ্যাগুলোর কি মিনিমাম ভ্যালু, স্মলেস্ট ভ্যালু। প্রশ্ন হচ্ছে যে এদের মানে বিগেস্ট ভ্যালু কত হতে পারে, লার্জেস্ট ভ্যালু কত হতে পারে? লার্জেস্ট ভ্যালু অনেক কিছু হতে পারে। এদের সাথে 1 গুণ করা যায়, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ, 100 গুণ, 1700 গুণ, ইচ্ছা মতো। তার মানে এদের বড় বড় ভ্যালু অনেক কিছু হতে পারে, কিন্তু স্মলেস্ট ভ্যালু হচ্ছে এইগুলো, এই অনুপাতের যে মান আসবে সেইগুলাই। আপনারা কি বুঝছেন এই কথাটা? কি কনসেপ্টটা কি বুঝছেন? না বুঝলে বলতে হবে। তাহলে এখানে যখন আপনাকে বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর স্মলেস্ট ভ্যালু চাইছে, তার মানে বুঝতে হবে যে আসলে এদের স্মলেস্ট ভ্যালু মানে কি এক্স ওয়াই আর জেড এর অনুপাতের যে ভ্যালুটা আসবে সেইটাই হচ্ছে এক্স ওয়াই জেড এর স্মলেস্ট ভ্যালু। তাহলে এই তিনজনের যোগফলের সর্বনিম্ন মান তখনই আসবে যখন এক্স ওয়াই জেড এদের সর্বনিম্ন মান বের করতে পারবো। এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান, এক্স এর মান যখন সর্বনিম্ন নিব, ওয়াই এর মান যখন সর্বনিম্ন নিব, জেড এর মান যখন সর্বনিম্ন নিব, তখন এই তিনজনের যোগফলটাও সর্বনিম্ন আসবে। তাই এরকম প্রশ্ন আসলে এদের অনুপাত বের করে সেই অনুপাতের রাশিগুলো যোগ করে দিতে হবে। এবার বুঝছেন কিনা বলেন? এই যে আরো আছে দেখেন, ইফ এক্স ওয়াই অ্যান্ড জেড আর পজিটিভ ইন্টিজার্স and 3x equal to 4y equal to 7z, then the list মানেও কিন্তু সর্বনিম্ন, লিস্ট মানেও মানে সর্বনিম্ন, ঠিক আছে? লিস্ট পসিবল ভ্যালু অফ x প্লাস ওয়াই প্লাস জেড। এই যে পসিবল ভ্যালু কেন বলতেছে, বুঝতেছেন আমার কথা? লিস্ট পসিবল ভ্যালু মানে সম্ভাব্য সর্বনিম্ন মান কত। কারণ এক্স ওয়াই এবং জেড এর ভ্যালু অনেক কিছু হতে পারে, কিন্তু এদের মধ্যে মিনিমাম মান কত হবে, বুঝতে পারছেন? তাহলে আমার যখন এরকম এই তিনজনের যোগফলের সর্বনিম্ন মান চাইবে, তখন কি করব? এই তিনজনের অনুপাত বের করতে হবে, অনুপাত বের করে যোগ করলে হবে। তাই যে দেওয়া আছে কি 3x ইজ ইকুয়াল টু 4y ইজ ইকুয়াল টু 7z। তাই এরকম যদি থাকে এদের এই যে x ইজ টু y ইজ টু z, এখান থেকে কেমনে বের করবেন? x ইজ টু y ইজ টু z কেমনে বের করবেন বলেন তো? এই যে এই সহগে যে সংখ্যাগুলো থাকে তাদের লসাগু নিতে হবে। তাহলে 3, 4 আর 7 এর লসাগু, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই, তার মানে লসাগু হবে সরাসরি এদের গুণফল, তাই না? তাহলে x এর মান কেমনে পাবেন? এই লসাগুকে এই 3 দিয়ে ভাগ। এখন এদের গুণ করেন না, শোনেন, এদের গুণ করলে একটা সংখ্যা আসবে যেটা একটু বড়, জটিল মনে হচ্ছে। এদের গুণফল কত? 3 গুণ 4 গুণ 7 এরকমই রাখেন না, এটাই লসাগু। x এর মান কেমনে পাবেন? x এর যে সহগ, এদের লসাগু মানে এইটাকে এই সহগ 3 দিয়ে ভাগ, তাহলে 3 3 কেটে যাবে, 4 সাথে কত 28, তার মানে x এর ভ্যালু 28। বোঝা যাচ্ছে? y এর ভ্যালু কেমনে পাবেন? এই যে লসাগু, এই লসাগুকে y এর সহগ 4 দিয়ে ভাগ, তো এটাকে যখন 4 দিয়ে ভাগ করবেন, 4 4 কেটে এই 7 আর 3 গুণ করলে 3 7 21। এই z এর ভ্যালু কেমনে পাবেন? এই z এর যে সহগ, এই লসাগু মানে এই যে এটাকে z এর সহগ এই যে 7 দিয়ে ভাগ, তো এই 7 7 কেটে 3 4 12 হবে, বুঝতেছেন? ব্যাস, তাহলে এইগুলো হচ্ছে এই যে x এর পসিবল সর্বনিম্ন ভ্যালু 28, y এর পসিবল সর্বনিম্ন ভ্যালু 21, z এর পসিবল সর্বনিম্ন ভ্যালু 12। তাহলে যখন x প্লাস ওয়াই প্লাস জেড এর সর্বনিম্ন ভ্যালু চাইছে, তার মানে এই অনুপাতের ভ্যালুগুলোই হচ্ছে এক্স ওয়াই জেড এর সর্বনিম্ন ভ্যালু। তাহলে তিনটা রাশির যোগফলের ভ্যালু সর্বনিম্ন তখনই হবে যখন এই তিনজনের মানও আমরা সর্বনিম্ন মানগুলো নিব, তাই এই অনুপাতের মানগুলো নিতে হবে, বুঝছেন? তাহলে 28 প্লাস 21 প্লাস 12, এই 28 আর 12 হয় 40, 40 এর সাথে 21 যোগ করলে 61, তাহলে উত্তর হচ্ছে 61। দেখেন এখানে কি বলছে, ইফ y is equal to 3x, z is equal to 2y, then in terms of x, in terms of x মানে x এর মাধ্যমে, x এর মাধ্যমে x plus y plus z is equal to কত? তাহলে আমাদের বের করতে বলছে কিসের মান? x plus y plus z, এই ভ্যালুটা বের করতে বলছে কিসের মাধ্যমে? x এর মাধ্যমে। তার মানে এই যোগফলটাকে আপনাকে x এর মাধ্যমে প্রকাশ করতে হবে, এবং অপশনগুলোর দিকে তাকান, 10x, 9x, 8x, 6x, 5x, তার মানে এই তিনটার যোগফলটা শুধু x এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তা শুধু x এর মাধ্যমে যখন প্রকাশ করবেন,
তখন এই ওয়াই কে এক্স বানায় ফেলতে হবে, জেড কেও এক্স বানায় ফেলতে হবে। সবগুলোকে যখন এক্স বানাবো তখনই তো এই যোগফলটা এক্স এর মাধ্যমে চলে আসবে। তাহলে এক্স আছে, এক্স তো এক্স এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, তাহলে এক্স কে পরিবর্তন করা যাবে না, মানে এক্স রেখে দিতে হবে। এই ওয়াই কে পরিবর্তন করতে হবে, ওয়াই এর পরিবর্তে ওয়াই এর মান বসাই দিতে হবে। ওয়াই এর ভ্যালু কত? এই যে ওয়াই এর ভ্যালু 3x বসাই দেন, এই ওয়াই এর পরিবর্তে 3x। এবার জেড এর ভ্যালু বসাই দেন, জেড এর ভ্যালু কত? জেড এর ভ্যালু আছে 2y, বসাই দেন। এখন বলবেন ভাই জেড এর ভ্যালু 2y কেন বসালেন? আরে ভাইয়া জেড এর ভ্যালু কেবল 2y বসাইছি, এই ওয়াই এর পরিবর্তে আবার আমি x বসাই দিব, কারণ আমার যতক্ষণ সব x না হয়ে যাবে ততক্ষণ তো ক্যালকুলেট করতে পারবো না, কারণ এই সবগুলোকে x বানায় যোগ করতে বলছে। হ্যাঁ, বলছে ইন টার্মস অফ x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত, মানে এই জিনিসটা কত হবে x এর মাধ্যমে, বুঝছেন? সবগুলোকে x বানায় ফেলতে হবে। তাহলে x প্লাস 3x প্লাস এটা হচ্ছে 2, আর এই y এর মান আবার 3x, তাহলে এই 2 বসালাম আর y এর পরিবর্তে 3x, এই দেখেন সব x হয়ে গেছে। তাহলে x প্লাস 3x, 3 দুগুণী 6x, তাহলে 6 আর 3 9, 9 আর 1 10, তার মানে 10টা x, তাহলে উত্তর হচ্ছে 10x। ক্লিয়ার? উত্তর হচ্ছে 10x। ঠিক আছে, উত্তর 10x। তাহলে কত? এই যে এ নাম্বার অপশন ইজ রাইট। ওকে, নেক্সট দেখেন এখানে কি বলছে, q বাই p ইজ ইকুয়াল টু 1/4 হলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ p প্লাস q ডিভাইডেড বাই p মাইনাস q? কি বের করতে বলছে? p প্লাস q ডিভাইডেড বাই p মাইনাস q ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমার এই মানটা বের করতে গেলে p এর মান লাগবে, q এর মান লাগবে। তো এখানে q বাই p, খেয়াল করেন প্লিজ, q বাই p হচ্ছে 1:4, এই যে 1/4, এটা মানে কি অনুপাত না? তার মানে q ইজ টু p ইজ ইকুয়াল টু 1:4। তাহলে q এর মান 1, p এর মান 4, তাহলে q এর পরিবর্তে 1 বসান আর p এর পরিবর্তে 4 বসান। এই যে p এর পরিবর্তে 4 প্লাস q এর পরিবর্তে 1, p এর পরিবর্তে 4 মাইনাস q এর পরিবর্তে 1, উপরে 4 1 5, 4 থেকে 1 2 3, তাহলে 5/3, তাহলে উত্তর হচ্ছে 5/3। এ নাম্বার অপশন ইজ রাইট, 5/3। ওকে, খুবই সিম্পল। নেক্সট দেখেন, ইফ m is to n is equal to 2:3, find the value of 3m plus 5n divided by 6m minus n। দেখেন আমাকে বের করতে বলছে কি? বের করতে বলছে 3m plus 5n divided by 6m minus n। এই মানটা বের করতে গেলে এই m এর মান লাগবে, n এর মান লাগবে। সেই m আর n এর মান, এই যে m is to n equal to 2:3, অর্থাৎ m এর মান 2, n এর মান 3। এখানে m এর মান 2 বসান, n এর মান 3 বসান, অঙ্ক শেষ। তাই এখানে হচ্ছে 3, m এর ভ্যালু হচ্ছে কত? m এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এখানে 2 বসান, প্লাস 5 ইন্টু n এর মান কত? n এর মান হচ্ছে 3, এখানে 3 বসান, নিচে 6 ইন্টু m এর মান হচ্ছে 2 মাইনাস মাইনাস n এর মান কত? 3। ব্যাস, ক্যালকুলেশন। 3 দুগুণী 6 প্লাস 3 5 15, নিচে 6 দুগুণী 12 মাইনাস হচ্ছে 3, 15 6 কত? 21, আর নিচে কি 12 থেকে 3 গেলে 9। এবার দেখেন কাটাকাটি করা যায়, 3 দিয়ে কাটে, 3 3 9, 3 7 21, 7/3। তাহলে উত্তর হচ্ছে 7/3। এই যে বি নাম্বার অপশন ইজ রাইট, 7/3। 7/3। ওকে, নেক্সট কি বলছে? x is to y is equal to 3:4, y is to z equal to 3:4, দেন x plus y plus z divided by 3z। কি বের করতে বলছে? x plus কি হবে এটা? বাহ বাহ, কি সুন্দর। আর এটা তো সরল না। বের করতে বলছে x প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইড বাই 3z, এটা কত? তাহলে এই মানটা যদি আপনি বের করতে চান, আপনার x এর মান লাগবে, y এর মান লাগবে, z এর মান লাগবে। তাহলে এখানে x এর মান দিয়ে আছে 3, y এর মান 4, আবার y এর মান দিয়ে আছে 3, z এর মান 4। আরে আল্লাহ, তাহলে y এর ভ্যালু তো, তার মানে বুঝতেই পারছেন যে x is to y আর y is to z, এই দুইটাকে কম্বাইন্ড করে x is to y is to z এটা প্রস্তুত করতে হবে, তারপরে সেই x y z এর মান এখানে বসাতে হবে। খুবই সিম্পল। এতক্ষণ যা পড়ে আছে তার অ্যাপ্লিকেশন করতেছি এখন আমরা। তাহলে x is to y 3:4, y is to z 3:4, দর নিয়ম অ্যাপ্লাই করে দেন। তাহলে অত একবারে x is to y is to z equal to, দর নিয়ম কি? প্রথমে এই দুইটা গুণ, 3 3 9, তারপরে আর গুণ 3 4 12, তারপর আবার এই দুইটা গুণ 4 4 16। তাহলে 9:12:16, মানে x এর মান 9, y এর মান 12, z এর মান 16। এই মানগুলো এখন বসান। তাহলে এই যে 9 প্লাস
12 প্লাস 16 ডিভাইড বাই 3z, তাহলে 3z ইন্টু 16, হ্যাঁ, z এর মান 16, ঠিক আছে। তাহলে 16 আর 12 কত হয়? 28, 28 আর 9 কত? 37, 37, হ্যাঁ। আর নিচে কত? 3 16 48, 37 ডিভাইডেড বাই 48, তাহলে উত্তর হচ্ছে 37 ডিভাইডেড বাই 38, সরি 48। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, নোটে যুক্ত করে দেবো, টেনশন করেন না, নোটে যুক্ত করে দেবো, সব নোটে যুক্ত করে দেবো। এই দেখেন এখানে কি বলছে, H2B ইকুয়াল টু C/D, D ইকুয়াল টু E/F ইকুয়াল টু 1:2। আচ্ছা, এখান থেকে আমরা আগামীকাল শুরু করবো, হ্যাঁ, এখন আর মাথা গরম করাবো না আপনাদেরকে, এখন আর করাবো না, আর করালে পরে মাথা গরম হয়ে যাবে। এখান থেকে আমরা আগামীকাল শুরু করবো, ঠিক আছে। আর আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি এখানে শিখতে আসছেন, কিন্তু শেখার যে অ্যাকচুয়াল প্রসেস সেটা হচ্ছে প্রত্যেকটা টপিকের ক্লাস সিকুয়েন্সিয়ালি করে যাওয়া, মানে একটা প্রথমে 1 নাম্বার, তারপর 2, তারপর 3, তারপর 4, এইভাবে সিরিয়ালি করে যাওয়া। ধরেন আপনার কোনো কারণে একটা ক্লাস মিস হয়ে গেছে, মনে করেন আপনি 3 নাম্বার ক্লাস মিস করে ফেলছেন, আজকে 4 নাম্বার ক্লাস চলতেছে, 4 নাম্বার করার আগে আপনার দায়িত্ব হচ্ছে 3 নাম্বার করে আসা। এটা আপনার জন্য, আপনার ভালোর জন্য, নাহলে আপনি শিখতে পারবেন না। ক্লাস আমার লাইভেই করতে হবে, নট নেসেসারি। আপনার টার্গেট হচ্ছে আমাকে শিখতে হবে, সেটা লাইভে করি নাকি রেকর্ড করি, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট আমি শিখতে পারছি কিনা। আর আমি আপনাকে রাগারাগি করছি না, আমি রাগারাগি করছি না, আমি হয়তো কথাটা মানে আরেকটু সফটভাবে বলতে পারতাম, এই জন্য আমি এক্সট্রিমলি সরি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কিন্তু আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব আপনার নিজের জন্য। পরীক্ষার হলে কিন্তু আমি বসবো না, পরীক্ষার হলে আপনি বসবেন। হ্যাঁ, আমি 16 বছর ধরে পড়াচ্ছি, সুতরাং মানে পড়াটা কিভাবে পড়তে হবে এই জিনিসটা অন্তত একজন শিক্ষার্থীর থেকে কিন্তু আমি জিনিসটা একটু হলেও ভালো বুঝি, যে কোনো একটা জিনিস পড়তে হবে কিভাবে, বিশেষ করে ম্যাথের ব্যাপারটা, কারণ আমি 16 বছর যেহেতু টিচিং প্রফেশনে আছি, কথা কি বুঝছেন। সুতরাং আমার সাজেশনগুলো আপনার খারাপের জন্য না, আমার সাজেশনগুলো আপনার ভালোর জন্য। আমি আপনার খারাপ চাই না, আমি তো আপনার শুভাকাঙ্ক্ষী, আমি কি আপনার প্রতিযোগী, মানে প্রতিদ্বন্দ্বী না। তাহলে আপনি আমার কথায় কেন রাগ করবেন? হয় এই টপিকের উপর অন্তত 7 থেকে 8টা ক্লাস হবে, হ্যাঁ, 7 থেকে 8টা, কারণ আমি প্রত্যেকটা টপিক এমন ভাবেই পড়াবো। হ্যাঁ, শেষ করব। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? না, এক্সট্রা যে ম্যাথগুলো এগুলো লেকচার বুকে পাবেন না, এগুলো আমি আলাদা করে কালেকশন করছি, এগুলো নোটে দিয়ে দিব। হ্যাঁ, লেকচার এগুলো তুলে নেবেন এক্সট্রা, মানে র্যান্ডম প্রবলেমস নামে যে ম্যাথগুলো করাচ্ছি এগুলো লেকচার বুকে থাকবে না। এটা আমি আপনার প্র্যাকটিসের জন্য বিগত সালের থেকে বিভিন্ন কোশ্চেন আমি কালেকশন করে রাখছি, যাতে আপনার করতে সুবিধা হয়, মানে আপনাকে প্র্যাকটিস করাচ্ছি বেশি বেশি। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।